জি। মানুষ জীবনে শুধু একবার নয় বহুবার প্রেমে পড়ে। আমিও পড়েছি। তোমাকে নিজের অস্তিত্বে মিশিয়েছি, ভালোবেসেছি। ধুক করে উঠল তুলির বুকটা। কথাটা তুলির মনে প্রশান্তি বিষাদ দুটোই ছড়িয়ে দিল। তুলি আদ্র চলে যাওয়ার দিকে অপলক চেয়ে রইল। তুলি তো খুশি হওয়ার কথা, তবুও কেন মনটা আনচান করছে। না, আর কিছুই ভাববে না তুলি। আদ্র তার স্বামী, নিজের সর্বোচ্চ দিয়ে এই মানুষটাকে আঁকড়ে ধরে রাখবে। মিনমিন স্বরে বলে উঠল, কে চায় নিজের অস্তিত্ব বিলীন হতে দিতে? আমি আপনার মতো ভালোবাসতে পারবো না, তাই বলে কখনো নিজের সুখ বিসর্জন দিতে পারবো না। আপনি আমার সুখ আদ্র। মেঘলা আকাশ, হালকা হালকা বৃষ্টি হচ্ছে সকাল থেকে। বৃষ্টি দেখেই তুলির মনটা ভালো হয়ে গেল। গতকাল ইনশিতা ও রনকের বিয়ে সম্পন্ন হয়েছে। নিয়ম ভঙ্গ করে রাফিদ সাহেব রনকের পরিবারকে প্রস্তাব দিলেন রাতটা থেকে আজকে ঢাকায় যাওয়ার জন্য, কিন্তু রনকের পরিবার মানল না। তাদের কথা হলো বিয়ে যখন হয়ে গেছে আর বিলম্ব করে লাভ নেই। ইনশিতাকে নিয়ে চলে গেলেন গত রাতেই। তুলির ধোয়া ওঠা চায়ের কাপটা হাতে নিয়ে একটা উপন্যাসের বই পড়তে লাগলো। ঝুমুর কাছ থেকে নিয়েছে বইটা। ঝুমু যে বই পড়তে ভীষণ ভালোবাসে তা তার রুমের বুকশেলফের দিকে তাকালেই যে কেউ অনায়াসেই বুঝতে পারবে। চায়ের সাথে উপন্যাস অথবা উপন্যাস পড়তে পড়তে চা খাওয়া তুলির মনে অন্যরকম একটা ভালো লাগা উদয় ঘটালো। উপন্যাসের নায়কের বর্ণনা পড়তে পড়তে তার চোখের পাতায় ভেসে উঠল আদ্র নামক মানুষটার প্রতিচ্ছবি। মানুষটা আজকাল তার দহনের পরিমাণ বাড়িয়ে দিয়েছে। হলুদের রাত থেকে বিয়ে অবধি কোনো কথা বলার সুযোগ হয়নি তুলির আদ্রর সাথে। বিয়ের কথা কেউ জানে না। ঢাকা ফিরে আমরিন, ইনশিতা, পায়েল, নিবিড় সবাইকে জানানো হবে। আদ্রর সাথে কথা বলতে না পেরে তুলির চৌচির হয়ে যাওয়া মনে এক ফসলা বৃষ্টি নিয়ে গতরাতে হন্তদন্ত হয়ে হাজির হয়েছিল আদ্র। তার হাতে ছিল একটা ডায়েরি। তুলি কিছু বলার আগে ডায়েরি হাতে ধরিয়ে দিয়ে বলল, ঢাকা গিয়ে পড়বে। তোমার মনের প্রতিক্রিয়া যেমনই হোক, আমার বেঁচে থাকার কারণ তুমি। আর আমাকে মেরে ফেলার সাহস তোমার মনে কোনোদিনও না জাগুক, এটাই আমার প্রার্থনা। তুলি পাথরের ন্যায় শুধু চেয়েছিল। সারা রাত ডায়েরি পড়ার জন্য মনটা নিষ্পিস করছিল। যখনই হাতে নেবে আদ্র বলা কথাটা মনকে বাধা দিত। আর আদ্রর কথা অবাধ্য হওয়ার সাহস নেই তুলির। বাইরে চিল্লানোর আজ কানে আসতেই তুলি চায়ের কাপ নিয়ে বারান্দায় ছুটে আসলো। খোলা ব্যালকনিতে বৃষ্টির পানি তাকে একটু একটু করে ভিজিয়ে দিচ্ছে। চায়ে বৃষ্টির টপ টপ ফোঁটা মিলেমিশে একাকার হচ্ছে। সেদিকে খেয়াল করার সময় যেন তুলির নেই। তুলির সারা চোখ জুড়ে নীলভ চোখের অধিকারী সুদর্শন যুবক বিরাজমান। প্রকৃতির ন্যায় বৃষ্টির পানি তুলির মনটা স্বচ্ছ করে দিচ্ছে। সেই সাথে এক প্রবাহমান বাতাস তুলির অন্তর জুড়ে শীতলতা ছাড়াতে ব্যস্ত। আদ্র, নিবিড়, অন্তু, আহান, সাগর ফুটবল খেলছে কাদামাটিতে। হঠাৎ করে আদ্রর নজর গিয়ে ঠেকলো ব্যালকনিতে। চোখে পড়লো তুলির বৃষ্টি স্নাত স্নিগ্ধ চেহারা। মেয়েটার শরীরে কাটা দিয়ে উঠেছে, অথচ কোনো হেলদোল নেই তার। আদ্রর মেজাজ খিচে এলো। গলা উছিয়েই বলল, ভিতরে যাও তুলা। আদ্রর তীর্য কণ্ঠ কানে পৌঁছালে তুলি ঠান্ডায় কেঁপে উঠলো। পা বাড়িয়ে ছুটে গেল রুমে। আদ্র পিছন ফিরতে দেখলো সবাই তাহার দিকে তাকিয়ে ভ্রু নাচাচ্ছে। আদ্র ড্রোন কেয়ার ভাব নিয়ে ফুটবলটা পায়ে খেলে দিল আহানের দিকে। অন্তু চুলের পানি ঝাড়াতে ঝাড়াতে উচ্চ স্বরে রসানক্ত কণ্ঠে বলে উঠল, চারপাশে কালবৈশাখী ঝড়ের আনাগোনা, অথচ কারো কারো হৃদয় জ্বলছে প্রণয়ের শিখা। সকালের প্রহর কেটে দুপুরের আগমন। বৃষ্টি
থেমে গিয়েছে। বড় বড় গাছের ফাঁক দিয়ে এক মোটর রোদ উঁকে দেওয়ার প্রসেসটা চালাচ্ছে। তুলি ভেজা চুলগুলো আছড়ে গোলাপি ওড়নাটা টেনে মাথায় ঘুমটা দিয়ে নিচে যাওয়ার জন্য পা বাড়িও থেমে গেল। পিছন ফিরে আরশিতেই নিজেকে দেখে নিল গভীর নয়নে। নিজেকে শূন্য শূন্য লাগছে তার। মনের তীব্রভাবে নিজেকে সাজিয়ে নেওয়ার ইচ্ছে উদয় হলো। কাজল টেনে নিল ডাগর ডাগর আখিদয়ে। হালকা গোলাপি শেডের লিপস্টিক রাঙিয়ে নিল চিকন উষ্ঠ যুগলে। নিমেষেই তুলির শ্যামলা মুখশ্রী জুড়ে লজ্জার আভাস হয়ে গেল। নিজেকে পরিপূর্ণ মনে হচ্ছে তার। এতক্ষণ কেমন সন্ন্যাসী সন্ন্যাসী লাগছিল নিজেকে। তুলি আনমনে হাসতে হাসতে বিড়বিড় করলো, হে শ্যামবর্ণা, তোমাকে এখন লাগছে ডাক্তার সাহেবের বউ। বাহিরে জলমল রোদ রোমের মেঝেতে ছুঁয়ে যাচ্ছে। একটু আগেও বৃষ্টির তীব্র বেগে সারা প্রকৃতি বৃষ্টি বিলাসের মতো ছিল, আর এখন রোদময় রূপ শুষে নিতে মগ্ন। এ যেন কখনো বৃষ্টি কখনো রোদ্দুর। তুলির কাছে প্রত্যেকটা মানুষের জীবন ঠিক এমন মনে হয়, কখনো সুখ তো কখনো কান্না। আচ্ছা, আমার জীবনটা এখন কোন পরিস্থিতিতে আছে? প্রশ্নটা মনে জাগতেই তুলির মুখে উচ্চারণ করলো, রৌদ্রময় রূপে। যে জীবনে আদ্রর ভালোবাসা রোদের ন্যায় প্রখর, তবে একটুখানি পার্থক্য আছে। রোদের প্রখরতা কমে এলেও কখনো কমবে না আদ্রর ভালোবাসা। নিজের ভাবনায় এতটাই মতো ছিল তুলি, তার খেয়ালই ছিল না। ঝুম দুপুরে খাবারের জন্য নিচে যেতে বলেছিল। কাজের মেয়ে রিমা ডাকে হুঁশ ফিরে এলো। রিমা দাঁত কেলিয়ে বলে উঠল, আদ্র ভাই, আপনার লাই ওয়েট করতে আছে ছোট আপা, মানে বাহি সবাই ওয়েটিং, তাড়াতাড়ি আইয়ের। রিমার কথা শুনে পেট ফেটে হাসি আসার উপক্রম তুলির, কিন্তু হাসা যাবে না। এতে মেয়েটার মন ক্ষুণ্ণ হতে পারে। কথায় কথায় ভুলভাল ইংলিশ বলা মেয়েটার স্বভাবে পরিণত হয়েছে। বয়স 15 কি 16 হবে। আদ্র একটা স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে রিমাকে, কিন্তু স্কুল ফাঁকি দেওয়ার জন্য ওস্তাদ মেয়েটা। আদ্র বাড়িতে না থাকায় তো আরো সুযোগ পেয়ে গেছিল, কিন্তু বেচারি সেই সুযোগ শেষের পথে আদ্র আগমন। তুলি আলতো হেসে সাই জানিয়ে রিমার পিছু পিছু হাঁটছে। মাথাটা ভার ভার লাগছে তার, সকালের বৃষ্টিতে ভেজার পর থেকে। গাটাও হালকা গরম। হয়তো দুদিন আগে হুট করে উধাও হওয়া জ্বরটা বৃষ্টির পানির স্পর্শে ফিরে এসেছে। সিঁড়ি দিয়ে নামতে নামতে তুলির কর্ণকুহরে বেশি আসতে লাগলো হাসির কলরব। তুলি দিব্যি ঠাউর করতে পারলো এই হাসির কারণ অন্তু। অন্তু নিশ্চয়ই তার মজার মজার কথা দিয়ে ডাইনিং টেবিল উপস্থিত সবাইকে হাসাতে ব্যস্ত। কিন্তু এই মানুষটা মনে মনে হাসিত, নাকি মন পাজরে বেঁধে রেখেছে অজস্র বিষাক্ত বেদনা? এই 4 দিন অন্ধুকে বেশ খেয়াল করেছে তুলি। মানুষটা তাকে বড় ভাইয়ের মতো ভালোবাসে। তুলি মনে পড়ে গেল ইনশিতার গায়ে হলুদের রাতের সে দৃশ্য। সেদিন কেঁদে কেঁদে অস্থির হওয়া তুলির কোনো মতে নিচে এসেছিল। বাগানে একপাশে দাঁড়িয়ে যখন সবার অগোচরে নিঃশব্দে চোখের জল ভাসিয়ে দিয়েছিল, ঠিক তখনই কেউ একজন তার সামনে এক প্যাকেট হাওয়াই মিঠাই ধরেছিল। হাওয়াই মিঠাই দেখে তুলির অশ্রুসিক্ত চক্ষুদয় লোভাতুর হয়ে উঠেছিল পলকেই। সে কবে হাওয়াই মিঠাই খেয়েছিল মেয়েটা? তার যতদূর মনে পড়েছে ক্লাস 7-এ থাকতে খেয়েছিল, শেষবার স্কুলের ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে। হাওয়াই মিঠাই প্রতি চরম দুর্বলতা তুলির। মুখে দিলেই চুপসে যায়, তাতে পেট না ভরলেও মনটা দিব্যি ভরে যায়। মুখের সামনে হাওয়াই মিঠাই মালিককে দেখে তুলি কিছুটা চমকপ্রদ হলেও পরক্ষণই ঠোঁট দুটো প্রসারিত হয়ে এলো। অন্তু হাওয়াই মিঠাইটা নেওয়ায় ইশারা করাতে প্যাকেটটা এক প্রকার লোফে নিল তুলি। হাতে নিয়ে ফিক করে হেসে উঠল। তার হাসির সাথে তাল মিলিয়ে অন্তুও খানিকক্ষণ হেসে নিল। হাসি থামিয়ে বলে উঠল, বিষাক্ত যন্ত্রণাগুলোকে জমাতে নেই, পারলে গিলে ফেলো তুলি। রেহাই দাও নিজের মনকে যন্ত্রণার পাহাড় বানানো হতে। তুলির কি হয়েছিল সে জানে না, তবে দ্রুত গতিতে প্রশ্ন করেছিল, আপনি পারেন গিলে ফেলতে? তুলির প্রশ্নের প্রেক্ষিতে অন্তু নিজের চিররচিত হাসিটা উপহার দিয়েছিল, অবলীলায় প্রতি উত্তর করেছিল, ভারী বলেই তো এত হাসি খুশি থাকতে পারি। ভাই দাও, হাওয়াই মিঠাই চুপসে যাওয়ার আগে খেয়ে নিও। আদ্র ভালোই করেছে গায়ে হলুদে হাওয়াই মিঠাইয়ের আয়োজন করে, আমার পছন্দের একটা জিনিস। তুলি অতিশয় বিস্ময়ে জড়ীভূত হয়ে শুধু অন্তর উত্তরটা ভেবেছিল কিছু সময়। তখনই কিছু একটা
খেয়ে গিয়েছিল তার ছোট্ট মস্তিষ্কে। মন বলেছিল, একটা মানুষ যেমন কখনো পারফেক্ট হয় না, কোনো না কোনো দিক থেকে ত্রুটি থাকে, তেমনি সর্বদা হাসি খুশি থাকা মানুষগুলোর মনও কোনো না কোনো কিছুর শূন্যতায় ভোগে। ডাইনিং টেবিলের সামনে আসতেই তুলি সবাইকে দেখতে পেল। বিশাল বড় ডাইনিং টেবিল, হরেক রকমের খাবার সাজিয়ে রেখেছে ডাইনিং টেবিলে, কিন্তু সবাই খাবার খাওয়া শুরু না করে আড্ডা দিচ্ছে, যা দেখে তুলি বুঝে গেল সবাই তার অপেক্ষায়। আর এই জমফেশ আড্ডা জমিয়েছে অন্তু, কিন্তু এই আড্ডায় যেন কোনো খেয়াল নেই এক বান্ধার। আদ্র চেয়ারে হেলান দিয়ে মোবাইল টিপছে। তুলিকে দেখে সবাই তাড়াতাড়ি বসতে বলল। চারদিকে চোখ বুলিয়ে তুলি একটা চেয়ারও খালি পেল না। হতভম্ব হয়ে গেল সে। তাকে খেতে ডাকলো, অথচ চেয়ার খালি নেই। ভীষণ অবাক হলো সামনে চেয়ারে বসে থাকা সুন্দরী রমণীকে দেখে। এখানে এসেছে 3 দিন, মেয়েটাকে তো তুলি আগে দেখেনি। মুনতাহিনা খানমের অর্থাৎ আদ্র পুপির মেয়েটার পাশে বসে আছে, মোবাইল টিপছে, ব্যস্ত। মেয়েটাকে আরেকবার তীক্ষ্ণ নজরে দেখে নিল তুলি। বুঝতে পারলো এই মেয়ে মুনতাহিনা খানমের মেয়ে রূপসা। নিমেষে হৃদয় পটে প্রচন্ড যন্ত্রণা অনুভব করলো তুলি। পর মুহূর্তে সে যন্ত্রণা থেকে বেরিয়ে আসার প্রয়াস চেষ্টা চালালো, নিজের মনকে শুধরালো। ডাক্তার সাহেব আমার বর মানে শুধুই আমার চারপাশে কখনো মিথ্যে বেড়াজাল সৃষ্ট হলেও ওনার ভালোবাসা চিরকাল সত্য থাকবে। তুলির বসার জায়গা না পেয়ে ইতস্ত অনুভব করতে লাগলো। পাশের চেয়ার থেকে ছোট জারিপাকে নিজের কোলে নিয়ে নিল আদ্র। চেয়ারটা দেখিয়ে বসার জন্য ইশারা করলো। তোমার জন্যই চেয়ারটা, জারিফা আগেই খেয়ে নিয়েছে। আদ্র গাম্ভীর্য স্বর কর্ণপাত হতেই তুলি তড়িৎ গতিতে 2 কদম এগিয়ে সে চেয়ারে বসে পড়ল। রাফিদ সাহেবের দিকে চেয়ে বলল, আপনারা খাওয়া শুরু করলেন না কেন খালু? রাফিদ সাহেব ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে জবাব দিলেন, তোর জন্য অপেক্ষা করছিলাম প্রিন্সেস। ভাবলাম আজ সবাই একসাথে লাঞ্চ করি, আর কবে এমন একটা সুযোগ হবে কে জানে। রাফিদ সাহেবের কথায় মুনতাহিনা খানম তির্যক নজর তাক করলো তুলির দিকে, যা তুলির চোখ এড়ায়নি। এই মহিলা যে তাকে একদমই সহ্য করতে পারছে না তা মহিলার মুখের হাবভাবে প্রকাশিত। অবশ্য এতে ওনার কোনো দোষ দেখতে পাচ্ছে না তুলি। একটা মানুষ কাকে পছন্দ করবে বা অপছন্দ করবে এটা সে মানুষের ব্যক্তিগত ব্যাপার। নিজের শ্বশুরের মুখে প্রিন্সেস ডাকতে শুনে তুলির মনটা খুশিতে ভরে গেল। সবাই খেতে শুরু করে দিয়েছে। তুলি আর চোখে পাশের মানুষটার দিকে এক নজর চাইলো। এই চাওয়ায় যেন কাল হয়ে দাঁড়ালো তার জন্য। আর চোখ চাইতে গিয়ে ফেসে গেল আদ্র নীলাভ চোখের মণিতে। তার দিকে নিষ্পলক চেয়ে আছে আদ্র। তুলির বুকটা ধরপড় করতে লাগলো। আদ্র মুখটা কেমন যেন শুকনো শুকনো ঠেকলো তুলির নিকট। আচ্ছা, উনি কি অসুস্থ? চোখের সাদা অংশটা লাল দেখাচ্ছে। তুলি পরখ করার জন্য আরেকবার তাকাতে আদ্র বলে উঠল, খাবার খাওয়া শুরু করো, ঠান্ডা হয়ে যাবে তো। তুলি ইচ্ছে হলো জিজ্ঞেস করতে, আপনি কি অসুস্থ ডাক্তার সাহেব? কিন্তু এত মানুষের সামনে জড়তার সংকোচ দমে গেল। খাবার দেখে গা গুলিয়ে আসলো তার। টানা কয়েকদিন মাংস, ডিম এসব ধরনের খাবার খেতে খেতে বিরক্ত সে। জ্বরে আক্রান্ত তুলি এই মুহূর্তে খাবারগুলোকে বিষ মনে হচ্ছে। কয়েক পলক স্থির নয়নে চেয়ে রইল প্লেটের দিকে। হঠাৎ পাশ থেকে আদ্রকে উঠে দাঁড়াতে শঙ্কিত মনে মাথা তুলে তাকালো তুলি। আদ্র তুলির প্লেটটা সরিয়ে দিয়ে নরম সরিয়ে বলল, এসব খেতে হবে না, একটু অপেক্ষা করো। হতভম্ব তুলি মাথা নাড়িয়ে সায় দিল। গট গট পায়ে আদ্র ছুটে গেল কিচেনের দিকে। মিনিট 15 পর ফিরে এলো হাতে ভেজিটেবল চিপস ও পাস্তা নিয়ে। তুলির সামনে খাবারগুলো রেখে দ্রুত বেগে উপরে উঠে গেল। কিছু সেকেন্ডের ব্যবধানে থার্মোমিটার নিয়ে এসে জারিফাকে ড্রয়িং রুমে পাঠিয়ে চেয়ার টেনে তুলির পাশে বসে পড়ল। সবকিছু এত দ্রুত দ্রুত হচ্ছে যার জন্য তুলি স্তম্ভিত হয়ে আদ্র কাণ্ডে অবলোকন করছে। 2 ঠোঁটের কিঞ্চিত দূরত্বে সৃষ্টি হওয়া ফাঁক দিয়ে আদ্র থার্মোমিটারটা তুলির মুখের ভিতর পুড়িয়ে দিল। আকস্মিক এমন কাণ্ডে বোকা বনে গেল তুলি। কপালে ভাঁজ ফেলে আদ্রর দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। সাথে সাথে ভেসে এলো আদ্র রাগান্বিত নিচু স্বর, স্টুপিড একটা, বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়ে বসে আছে, অথচ বলার নাম নেই। কথাটা তুলি ব্যতীত অন্য কারো কর্ণগোচর হয়েছে কিনা তা
তাতে যথেষ্ট সন্দেহ আছে তুলির। তবে সবার দৃষ্টি যে ওদের দুজনের ওপর নিবন্ধ তা বেশ উপলব্ধি করতে পারছে। তুলির মা তো প্রশ্ন করেই বসলো, কি হয়েছে আদ্র? জ্বর হয়েছে খালামণি। অন্তু খাবার খাওয়া বন্ধ করে হেসে বলে উঠল, বাহ, দুজনেই জ্বর, ভালোই হলো। এবার তাহলে মিলে ঝিলে ওষুধ খা। আদ্র চোখ গরম করে অন্তুর মুখে কুলুপ এঁটে ফেলল। আফসানা মেয়ের জন্য অস্থির হয়ে উঠে আসতে নিলে আদ্র আলতো সরে বলল, তুমি খাবার ফিনিশ করো খালামণি, আমি ওষুধ খাইয়ে দিব। আশা করি সুস্থ হয়ে উঠবেন উনি। এমনিতেই তুলির মন জুড়ে বিষাদের ছায়া নেমে এসেছে আদ্রর জ্বরের কথা শুনে। এখন আদ্রর রাগের বলা বাক্যটা ও তার মনের আশারে বর্ষণ নিয়ে এলো। জ্বর হয়েছে বলেনি, এটাও বুঝি তুলির অপরাধ। তুলি চুপচাপ সুপটাস বহু কষ্টে খেতে লাগলো আদ্রর আদেশে। তুলির জন্য আদ্র এত অস্থিরতা দেখে আগুনে ফুটন্ত লাভায় ন্যায় জ্বলে উঠলেন মুনতাহিনা খানম। নিজের মেয়ের দিকে তাকালেন রাগান্বিত দৃষ্টি নিয়ে, অথচ রূপসা ভাবলেশহীন, যেন এসবের কিছুই পাত্তা দেওয়ার সময় নেই তার। জ্বরে বেহাল অবস্থা নিয়ে আদ্র তুলির প্রতি কেয়ার দেখে উচ্চস্বরে বলে উঠলেন, শুনলাম তুমি নাকি নিজের বাবার কথা শোনো না। আমার মেয়েকে বিয়ে করতে কি সমস্যা তোমার? বাবার খাও, কিন্তু তার কথা শুনতে অপারক। সোজা হয়ে বসলো আদ্র। তুলির হাতে ওষুধ দিয়ে পানি এগিয়ে দিলেন। নিজের আখি যুগল রাফিদ সাহেবের দিকে নিবদ্ধ করে কোমল কণ্ঠে জিজ্ঞেস করলো, বাবা, আমি কি আপনার টাকায় খাই? একদম না, তুমি তোমার ইনকাম করা টাকায় খাও এবং চলো। খেতে খেতে জবাব দিলেন রাফিদ সাহেব। মুনতাহিনা খানমের মুখটা শুকছে গেল। সাথে সাথেই ওনার নিকট মনে হলো, যেমন ছেলে তেমন তার বাবা, যেমন বাপ তেমন ছেলে। প্রচলিত বাক্যটা বোঝে আদ্র ও রফিক সাহেবের ক্ষেত্রে উল্টো হলো। টেবিলে সবাই মিটিমিটি করে হাসছে। মুনতাহিনা খানম তুলির দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলে উঠল, এই মেয়েটার প্রতি তোমার এত দরদ কেন? খালাতো বোনের প্রতি এত দরদ ভালো ঠেকছে না আদ্র। ফুপু আম্মুকে বলেছে তুলি আমার খালাতো বোন। আমার জানা মতে তুলি আমার বউ। আকস্মিক বজ্রপাতের আওয়াজে যেমন করে মানুষ কেঁপে ওঠে, ঠিক তেমনি কম্পনের মৃদু চাপ দেখা দিয়েছিল ডাইনিং টেবিলে উপস্থিত থাকা সবার মাঝে। আদ্র শান্তশিষ্ট নির্লিপ্ত জবাবে অবাক হওয়ার বদলে স্তম্ভিত সকলে। তুলি জড়তায় আড়ষ্ট হয়ে চেয়ারের সিটে মাথা নিচু করে ফেলল। ক্রমশই হৃৎপিণ্ডের কম্পন বেড়ে চলছে তার। আদ্রের মতিগতি সে একদমই বোঝে না। এই ছেলে কখন কি করে কারোই বোঝার সাধ্য নেই। দুদিন আগেও অনাকাঙ্ক্ষিত বিয়ের পর সেটা গোপন রাখার কথা নিজেই ব্যক্ত করেছিল, এখন আবার নিজেই সেটা সবার সামনে প্রকাশ করেছে। তুলির কাছে মনে হচ্ছে আদ্রকে বুঝতে হলে আরো একবার জন্ম নিতে হবে, কিন্তু সেটা কখনো সম্ভব নয়। মানুষ একবারই পৃথিবীতে আসার সুযোগ পায়। মৃত্যু এক অনিবার্য সত্য হতে পারে। এই মুহূর্তে তুলির শ্বাস চিরতরে বন্ধ হয়ে যেতে পারে, অথবা বহু বছর আদ্র হাতে হাত রেখে কাটিয়ে দিতে পারে। সূক্ষ্ম একটা শ্বাস ছাড়লো তুলি, মনে মনে আওড়ালো, আপনার বুড়ো হওয়ার রূপ দেখার জন্য হলেও আমি বহু বছর বাঁচতে চাই আদ্র। মুনতাহিনা খানম থমথমে মুখ নিয়ে বসে আছে। আদ্রর কথাটা শ্রবণ হতেই ওনার মাথাটা ব্যথায় ঝিমঝিমিয়ে উঠল। এই বুঝি মাথার চুল ভেদ করে মস্তিষ্ক হতে গরম ধোঁয়া বের হবে। রূপসা, আমরিন, নিবিড়, পায়েল, অন্তু সবার চোখ প্রায় কোঠর থেকে বেরিয়ে আসার অবস্থা। আদ্র তুলিকে পছন্দ করে, এটা সবাই আন্দাজ করতে পেরেছিল। তাই বলে বিয়ে, এটা যেন অবিশ্বাস্য। কথাটা সবার কাছে এমন ঠেকছে যেন আম গাছে জাম ধরেছে। তবুও বিশ্বাস করিতেই হইবে, কেননা আদ্র মিথ্যা বলার ছেলে না। সে যা বলবে একদম ক্লিয়ার কাট স্টাইলে, এক কথায় স্পষ্ট ভাষী। কারো ভালো না লাগলেও তাতে তার কিছু যায় আসে না। সুতরাং কথাটা অবিশ্বাস্য হলো বিশ্বাসযোগ্য। অতিশয় বিস্ময়ে নিজেদের আটকে রাখা শ্বাসকে মুক্ত করে রিল্যাক্স হয়ে চেহারে গায়ে বসে পড়লেন সবাই। শান্ত হতে পারলেন না একজন। মুনতাহিনা খানম তেজি কণ্ঠে আদ্রকে উদ্দেশ্য করে বলে উঠলেন, তুমি মিথ্যে বলো তা তো জানতাম না আদ্র, আগেই বুঝতে পেরেছিলাম এই মেয়ে তোমায় ফাঁসাবে। রূপ নেই, যোগ্যতা নেই, গায়ের রং শ্যামলা, যাকে কালো বললেও চলে। তোমার মতো এত ফর্সা, লম্বা, সুদর্শন একটা মেধাবী ডাক্তার ছেলে কিভাবে যে ফাঁসলো সেটাই বুঝতে পারছি না। তাই বলে তুমি
বিয়ের বিষয় নিয়ে মিথ্যে বলতে পারো না। আর যাই হোক, এমন মেয়েকে বিয়ে করলে সমাজে মুখ দেখানো দায় হয়ে পড়বে আমাদের। তুলির দু চোখ চাপিয়ে জল নেমে এলো। নত মস্তিষ্ক ছোটে ঠোঁট চেপে কোনো মতে শব্দবিহীন কান্না আটকিয়ে রাখার চেষ্টা। মুনতাহিনা খানমের অপমানজনক বিদ্বেষ পূর্ণ মনোভাব তার কোমল মন মেনে নিতে অক্ষম। ভীষণ কষ্ট হচ্ছে তার। তৌফিক সাহেব ও আফসানা দুজনই মেয়েকে করা অপমানে কষ্ট পেয়েছেন। মেয়ের জন্য বুকটা চিনচিন করছে দুজন। চোখ জলে ভরে এসেছে আফসানার। মেয়ের গায়ের রং নিয়ে কখনো কোনো আফসোস নেই তাদের। আফসানার গায়ের রং উজ্জ্বল পর্সা হলেও তিনি সবসময় আল্লাহর নিকট একটা শ্যামবর্ণা কন্যা চেয়েছেন। কিন্তু উনি যদি জানতেন শ্যামলা রঙের জন্য মেয়েকে কিছু মানুষ অপমান করার সুযোগ পাবে, তাহলে কখনোই তিনি এমনটা চাইতেন না। মেয়ের কষ্ট সহ্য হয় না ওনাদের। এতক্ষণ অবধি আদ্র শটান হয়ে বসে মুনতাহিনা খানমের কথাগুলো হজম করেছে। সবার আপাত দৃষ্টি তার দিকে নিবদ্ধ। তুলিকে কষ্ট দিয়ে কথা বলাতে আমরিন, রাফিদ সাহেব, সায়রা বেগম, ঝুমু, অন্তু সবার মুখে বিষেদের ছায়া নেমে এসেছে। বুঝেই যাচ্ছে সবাই ঠিক কতটা কষ্ট পেয়েছে মেয়েটার জন্য। আহান হাত মুষ্টিবদ্ধ করেই নিজের রাগ সংবরণের চেষ্টায় লেগে আছে। চোখ তুলে আদ্র ডাইনিং টেবিলে উপস্থিত সবার পানে একবার চাইল। সবার নজর আদ্র ইতিমধ্যে লাল বর্ণ ধারণ করেছে তার চক্ষুদয়। তুলি নীরবে নিঃশব্দে অশ্রু বিসর্জন দিয়ে যাচ্ছে। আদ্র চেয়ারে ছেড়ে উঠে দাঁড়ালো। তুলিকে দাঁড় করিয়ে নিজের কাছে টেনে হাতে হাত মুষ্টিময় করে শুধু এক পলক এক নজর চাইল তুলির কান্নারত চেহারাতে। তাচ্ছিল্য হেসে শান্ত কণ্ঠে মুনতাহিনা খানমের উদ্দেশ্যে বলে উঠল, শি ইজ মাই ওয়াইফ। এখন কি তা আমার ঢোল পিটিয়ে প্রচার করতে হবে? আপনি তুলির যোগ্যতা নিয়ে বলেছেন। এতটুকু একটা মেয়ের এই বয়সে কিসের যোগ্যতা বিচার করেন আপনি? আজ আপনাকে ফুপু আমু বলতে আমার বিবেকে বাজছে। তাই আপনি আমার কাছ থেকে যথেষ্ট সম্মান পেলেও কখনো ডাকটা শুনতে পাবেন না, কারণ সেই যোগ্যতা আপনার নেই। যাদের মন মানসিকতা এত নিচু, এখনও মেয়েদের রূপ নিয়ে তাদের মনোভাব এমন। আর যাই হোক, তারা সম্মানের যোগ্য না, তবুও আপনি পেয়ে যাবেন, কারণ আপনি আমাদের বড়। তুলির রূপ গুণ না থাকলেও আমি আদ্র আহনাব তাকে ছাড়া অচল। এই মেয়েটা আমার অস্তিত্ব। একটা মানুষের অস্তিত্ব না থাকলে কি তাকে আর খুঁজে পাওয়া যায়? তুলি আমার অস্তিত্ব হওয়ার যোগ্যতা অর্জন করতে পেরেছে, যা অন্য কেউ পারেনি। তাহলে তো তুলির যোগ্যতার তুলনায় অন্য সবার যোগ্যতা নিছক। কি হবে সৌন্দর্য, রূপ, ডাক্তারি, সমাজ দিয়ে যদি আমার দেহে প্রাণ না থাকে? মুনতাহিনা খানমের তেজি রূপ নিমেষেই নিভে গেল প্রদীপের শিখার ন্যায়। থমথমে একটা পরিবেশ বিরাজমান। আদ্রর কথা শুনে তুলি কান্না থামিয়ে অপলক চেয়ে রইল সাদা মেঝেতে। এক একটা শব্দ মস্তিষ্কে তরঙ্গিত হয়ে ঠিক তুলির হৃৎপিণ্ডে বিঁধেছে। অদ্ভুত এক প্রশান্তি চেয়ে গেল হৃদয়ে। অপর হাতে আদ্রর একটা হাত খামছে ধরে কিছু বলতে চেয়েও বলতে ব্যর্থ হলো। তাচ্ছিল্য স্বরে আদ্র প্রশ্ন ছুড়ে মারল মুনতাহিনা খানমের দিকে, আপনি আমার বউয়ের চোখের পানি ঝরিয়েছেন আপনার কথার মাধ্যমে। এখন কি আপনার যোগ্যতা আছে সেই চোখের পানি ওর চোখে ফিরিয়ে দেবার? এহেন প্রশ্নে অপমান ফিল করলেন মুনতাহিনা খানম। রেগেমেগে উঠে দাঁড়ালেন। আদ্র ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, রিল্যাক্স। হাই প্রেশারের পেশেন্টের ক্ষেত্রে রাগ সুফল নয়। আমি জাস্ট আপনাকে এটাই বোঝাতে চেয়েছি, পৃথিবীতে সব মানুষ সব ধরনের যোগ্যতা নিয়ে পদার্পণ করে না। আপনি দিশেহারা হয়ে বলছেন আমি মিথ্যে বলেছি। মোটেও মিথ্যে বলিনি। নিজের বাবা মা, শ্বশুর শাশুড়িকে সাক্ষী রেখে আমি 3 কবুলের মাধ্যমে তুলিকে নিজের অর্ধাঙ্গিনী রূপে কবুল করেছি। আপনাদের জানানো হয়নি, সরি ফর দ্যাট। রেজিস্ট্রেশনের সময় অবশ্যই জানাবো। আদ্রর কথার পৃষ্ঠে কিছুই না বলে মুনতাহিনা খানম বেরিয়ে যেতে লাগলেন। ছেলেকে কিছু বলে লাভ নেই, কারণ আদ্র বলা প্রত্যেকটা কথা সঠিক। তাই উপায় না পেয়ে বোনকে বোঝাতেই পিছু পিছু ছুটলেন রাফিদ সাহেব। সায়রা বেগম ধপ করে বসে পড়লেন চেয়ারে। রূপসা তুলির কাছে এগিয়ে এসে মৃদু হেসে বলল, হাই লিটল ভাবি, মায়ের কথাই কষ্ট পাবে না প্লিজ। রূপসা চলে যেতেই সবাই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আদ্র তুলির হাত ছেড়ে দিয়ে গট গট পায়ে ওপরে চলে গেল। তুলিকে নিজের কাছে নিয়ে মাথায় হাত বুলিয়ে জড়িয়ে ধরলো আমরিন। আমরিনের উষ্ণ স্পর্শ পেয়ে তুলি চেপে রাখা কান্নাটা বাদ মানল না। শব্দ করে কেঁদে উঠলো বাচ্চাদের মতো। পাশ থেকে রিমা মুখ বাঁকিয়ে বলে উঠল, ফুপু খালি এমন করে, নিজের রূপসী ভাবে। একেরে ঠিক হয়েছে আদ্র ভাই, আজকা কথা শোনাই দিছে ভালা কইরা।
তবে ভালাই সম্মান দিছে। আমি হইলে দু একটা চুলও রাখতাম না। আর সায়রা বেগমের চোখ রাঙানিতে দাঁত কেলিয়ে থেমে গেল রিমা। তার কথা শুনে বাকি সবাই অট্ট হাসিতে ফেটে পড়ল। পায়েল তো ফ্রিজ থেকে মিষ্টি এনে সবাইকে খাওয়াতে ব্যস্ত। প্রাণপ্রিয় বন্ধুর জীবনে একটা গতি হয়েছে বলে কথা। দুলির মুখের সামনে একটা মিষ্টি ধরে বলল, চুপি চুপি বিয়েটা শেষ, তাতে কিন্তু আমরা রেগে আছি। তবে ভাবি, আপনি যদি মিষ্টিটা খান, আমাদের মুখে ফুটে উঠবে মিষ্টির হাসি। ফিক করে হেসে দিল তুলি। মূলত হাসানোর জন্য পায়েল সেই শ্রুতিমধুর সমৃদ্ধ বাক্য। আজ সারা দিনটা যেন বাড়িতে এক তুমুল যুদ্ধ লেগেছিল, আর সেই যুদ্ধে ইতি টেনেছিল ডক্টর আদ্র আহনাফ। তুলির কাছে এটাই মনে হচ্ছে। আকাশে অনেকখানি জায়গা দখল করে থালার মতো বিশাল চাঁদ, এক চাঁদ প্রকৃতিকে নিজের আলো ছড়িয়ে দিচ্ছে। চাঁদের আলোতে ঝলমল করছে চারদিক। দূরে অবস্থিত পাহাড়টা তুলির চোখে ঝাপসা ঝাপসা দৃশ্যমান। চোখ বুজে নিল তুলি। বন্ধ চোখে কল্পনায় ভেসে উঠল আদ্র সুদর্শন চেহারাটা। সাথে সাথে তুলির ঠোঁটের কোণে হাসিয়ে রাখা দেখা দিল। অযাচিত মনে বলল, ইস, আকাশে তারার মেলার ভিড়ে যদি আপনি থাকতেন, তবে আকাশটা আমি আমার নামে লিখে নিতাম, আর মনের সুপ্ত কোণে সঞ্চারিত অনুভূতিকে আপনার নামে উৎসর্গ করে শুধু একটা প্রশ্নই করতাম, আমি না হয় আকাশ হব, আপনি কি আমার আকাশের তারা হবেন আদ্র? উৎপত নিঃশ্বাসের স্পর্শে বন্ধ চোখদয় খুলে গেল তুলির। কেঁপে উঠল বুকটা। তড়িঘড়ি করে পিছনে ফিরতেই চোখে ভাসলো কল্পনার জগতে বিচরণ করা সেই সুঠাম দেহের অধিকারী যুবকের চেহারা। চাঁদের আলোয় তুলির নয়ন জোড়া আটকালো যুবকের প্রশস্ত উধম বুকে। কি সুন্দর করে শার্টের ওপরে দুটো বোতাম খুলে রেখেছে ছেলেটা। একবারও ভাবলো না তুলির মতো কত মেয়ে বেহায়া আখি যুগল আটকে যেতে পারে বর্ষা বুকে। তুলির কপট রাগ হলো মনে মনে, কেননা প্রকাশ করা তার নিকট কঠিন। এই ছেলে ভয়ে চুপসে থাকা সারাক্ষণ, আর তার প্রতি রাগ দেখানো তো অসাধ্য। ইচ্ছে করলে শার্টের দুটো বোতাম লাগিয়ে দিত, কিন্তু পারল না তুলি। ঘন ঘন নিঃশ্বাস ফেলছে সে। হুট করে তার মনে হলো আদ্র একটু আগের বলা কথাগুলো শুনেনি তো। তুলি আমতা আমতা করে প্রশ্ন করলো, আপনি এখানে? হৃৎপিণ্ডের ওঠানামা এত দ্রুত গতিতে হচ্ছে কেন? আদ্রর প্রশ্নে হতবিল দৃষ্টিতে তাকিয়ে রইল তুলি। তৎক্ষণাৎ লজ্জায় শিহরে উঠল সুঠাম সর্বাঙ্গ। ভাবলেসহীন আদ্র। আর চাঁদের আলোয় তুলির লজ্জিত ভাবমূর্তি অবলোকন করে পুনরায় বলে উঠল, আমি কি বাঘ? তোমায় খেয়ে ফেলবো? দ্রুত বেগে দুপাশে মাথা নাড়িয়ে না বুঝালো তুলি। স্মিত হাসলো আদ্র। তুলি আর একটু কাছে এগিয়ে গিয়ে বলল, তবে আমি কাছে আসলে বুকের ওঠানামা কেন বেড়ে যায়? তুমি কি চাও আমি কন্ট্রোল হারিয়ে ফেলি? আমি কিন্তু এত জলদি কন্ট্রোললেস হতে চাই না তুলা। তুলির ইচ্ছে হলো এখনই এই ব্যালকনি থেকে লাফ দেওয়ার, কিন্তু সে বাঁচতে চায় বহু বছর এই ছোটখাটা সবাই বেহায়াপনা বেহায়া ছেলেটার সাথে। ধুরু ধুরু করে বুক নিয়ে পাশ কাটিয়ে যেতে নিলে আদ্র হাতে বাঁধনে বাদ পড়ল। রেডি হয়ে নাও, একটু পরে ঢাকা ফিরে যাব আমরা। অবাক হলো তুলি। আজকে তো ফিরে যাওয়ার কথা না, মা তো বললো আরো দুদিন এখানে থাকবে সবাই। অবাক ভঙ্গিতে বোকার মতো প্রশ্ন করলো, কেন? আকাশ পানে চেয়ে আদ্র শীষ বাজাতে বাজাতে উত্তর দিল, সংসার করার জন্য। একজোড়া নয়নে ব্রিম দৃষ্টিতে বাইরে কালো আধারের আবৃত প্রকৃতিতে স্থির। গোড় লাগা তমসার ভিড়ে প্রতীকদের পাশে মানুষটা হারিয়ে গেল খুঁজে পাওয়া মুশকিল। অথচ তুলি নেত্রজগল অন্ধকারকে অবলোকন করতে ব্যাকুল। শুনশান নীরবতা রাস্তা। পাহাড়ি রাস্তার মাঝে মাঝে এক দুটো গাড়ি হেডলাইটের আলোয় জ্বালিয়ে নিজেদের উপস্থিত জানান দিচ্ছে। আর সেই মৃদু মৃদু আলোতে কিছু মুহূর্ত পরপর নিজের অস্তিত্বকে তৃষ্ণার্ত আখিদয়ে বন্দি করে নিচ্ছে আদ্র। ভীষণ রাগ হচ্ছে তার মেয়েটার ওপর। বাইরের ধমকা হাওয়ার শরীর হিম করার জন্য যথেষ্ট। হয়তো বৈশাখীর ঝড় আসার পূর্ণবাস স্বরূপ ধমকা হাওয়ায় বয়ে চলছে। তুলির সেদিকে কোনো হোঁশ নেই। সিটে মাথায় এলিয়ে বাইরে অপলকভাবে চেয়ে আছে। বাতাসে ধাপতে খোলা লম্বা চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে বারংবার। ঠান্ডা লাগতে পারে ভেবে আদ্র যতবারই জানালা লাগাতে চেয়েছে ততবারই বাধা প্রদান করেছে তুলি। মেয়েটার চোখে আজ ভয় দেখেনি আদ্র, বরং প্রত্যেকবার নিক্ষেপ করেছে করুণ চাহনি। আদ্র চোখ রাঙাতে গিয়ে প্রতিবার আটকে পড়েছে করুণ চাহনির অধিকারিণী তুলির মাঝে। গম্ভীর কণ্ঠে ডেকে উঠল আদ্র, তুলি। কিছু সেকেন্ড সময় নিয়ে ফাঁস পেরিয়ে আদ্র পানে চাইল তুলি। ঘুমো ঘুমো তার দৃষ্টি।
আদ্র গাড়ির মধ্যে থাকা লাইটটা অন করে দিল। সাথে সাথে তুলি সদ্য হাজির হওয়া ঘুমটা ছুটে গেল। চক্ষু ভেসে উঠল একরাশ মুগ্ধতা, আর আদ্রর মুগ্ধতায় পরিপূর্ণ চেহারাটা। বিস্মিত তুলি। আদ্র মতো একটা ছেলের সম্পর্কে তার স্বামী হবে, এটা যেন কল্পনাতীত ছিল। তুলির এখনো মনে হচ্ছে অষ্টম শ্রেণীতে সর্বপ্রথম ক্রাশ খাওয়া নামক শব্দটার সাথে পরিচিত হয়েছিল। ও নিজে কারো উপর ক্রাশ নামক বাস খেয়েছে এমনটা হয়নি। কাছের বান্ধবী মর্মিতা অহরহ ক্রাশ খেত। এক কথায় হাঁটতে বসতে যেই ছেলেকে সামনে দেখলো তার উপর ক্রাশ খেত। আবেগী বয়সে মর্মিতার কথা শুনে তুলি খুব মজা পেত। মর্মিতা বয়সে কিশোরী হলো বেশ চালাক। ক্রাশ শব্দ শুনে যখন না বুঝার দৃষ্টিভঙ্গিতে তাকিয়েছিল তুলি, তখন মর্মিতা তাকে ক্রাশ খাওয়ানোর মানি বুঝিয়েছে। অষ্টম শ্রেণীতে ক্রাশের মানি জানতে সক্ষম হলেও পরবর্তী 2 বছরে ক্রাশ খাওয়া হয়ে ওঠেনি তার। তবে এই মুহূর্তে তুলি বড়সড় ক্রাশ খেয়েছে। 2টো বসন্ত পার করে শেষমেশ বৈশাখে ক্রাশ খাওয়ার সৌভাগ্য হলো তার, তাও আবার পাশে থাকা এক ডাক্তারের ওপর, নিজের স্বামীর ওপর। ছোটটু প্রসারিত হয়ে এলো তুলির। খিলখিল করে হেসে উঠল চঞ্চল মন। আবেগের বসে আদ্র এক হাত খামছে ধরে বলে উঠল, আমি ক্রাশ খেয়েছি ডাক্তার সাহেব। পেট ভরেছে? আদ্রর প্রশ্নে কিংকর্তব্য বিমূঢ় হলো। আবেগের বর্ষে বলা কথার পৃষ্ঠে এমন এক প্রকার সম্মুখীন হবে ধারণার বাইরে ছিল তার। হতবিহ্বল হয়ে ঢ্যাপ ঢ্যাপ করে চোখে চেয়ে রইল আদ্র দিকে। আদ্র ঠোঁটের কোণে দুষ্ট হাসির রেখা স্পষ্ট। তুলির মন বার আওড়াচ্ছে। ক্রাশ খেলে পেট ভরে? আদ্র ফের প্রশ্ন করলো। পেট ভরেনি? তুলি বোকার মতো প্রতি উত্তর করলো, ভরেনি। উত্তর দিয়ে ভ্যাবাচিকা খেয়ে গেল তুলি। বুঝতে পারলো আদ্র তার উপর মজা নিচ্ছে। ভ্রু কেঞ্চিত কুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে আদ্রর দিকে চাইল। আদ্র এখনো মিটমিট করে হাসছে। রাগে ক্ষোভে তুলি চিল্লিয়ে বলতে ইচ্ছে হলো, আপনার এত বড় সাহস ডক্টর আদ্র আহনাফ, আপনি আমাকে নিয়ে মজা করেন? জানেন আমি কে? আমি মিসেস আহনাফ, ডাক্তার সাহেবের থেকেও ভয়ঙ্কর। আপনার হার্ট বের করে বাস্কেটবল খেলবো আমি। কিন্তু তুলির মনে ক্ষোভে মনে রইল। বহু সাহস জুগিয়ে একটা ভেঙচি কাটলো আদ্রকে। ভাবলো আদ্রর দৃষ্টি সামনে। তুলি সেই ভাবনাকে ভুল প্রমাণিত করে আর চোখে আদ্র সবটা দেখে নিল। তুলির হাতটা শক্ত করে চেপে ধরলো নিমেষে। রাগান্বিত স্বরেই বলে উঠল, তোমার সাহস তো কম না? পিচ্ছি একটা মেয়ে হয়ে আমায় ভেঙচি কাটো? তুমি তো ভারী বেয়াদব। বেয়াদব মেয়ে স্বামীর সাথে ভেঙচি কাটা? আজ তোমার খবর আছে। ঘাবড়ে গেল তুলি। পরক্ষণই চোখ ছোট ছোট করে চাইল। আজ আদ্রকে একটু ভয় পাচ্ছে না মেয়েটা। গলার সুর নিচে নামিয়ে বলল, কি করবেন? শাস্তি দিব। শাস্তি? হ্যাঁ, তোমার শাস্তি হলো ঢাকা যাওয়া অবধি সারাক্ষণ আমার দিকে তাকিয়ে থাকবে। খুশিতে আত্মহারা হয়ে উঠল তুলির অন্তর। সে তো সারাক্ষণই আদ্রকে প্রাণ ভরে দেখতে চায়। যত দেখে ততই বুঝি কম হয়ে যায়। লজ্জায় অভিসংখ্যায় অপলক তাকিয়ে থাকার সাহস হয়ে ওঠে না। আজ এমন একটা অনুমতিসূচক সুযোগ কোনোভাবেই হাতছাড়া করবে না তুলি। ব্যাপারটা বেহায়া টাইপ হলেও তুলি আজ তোয়াক্কা করবে না। আদ্রকে নিজের সাহসের প্রমাণ দিতে উচ্ছ্বসিত গলায় বলে উঠল, বিনিময়ে কি দিবেন? চমকালো আদ্র। খেয়াল হলো তার তুলি আজ চঞ্চলতার রূপ ধারণ করেছে। সব রূপে মেয়েটা তার হৃৎপিণ্ড গ্রাস করে নেয়। অদ্ভুত ক্ষমতা নিয়ে যেন জন্মেছে। হৃৎপিণ্ডের তোলপাড় বেসামাল। ঠোঁট কামড়ে কিয়ৎক্ষণ ভাবলো আদ্র। তুলির চেপে ধরে রাখা হাতটা শূন্যে তুলে নিজের বুকের বা পাশে রাখলো। ধরপড় করে কেঁপে উঠল তুলির বুকটা। আদ্র বাঁকা হেসেই বলল, শাস্তির বিনিময় হয় না, তবে তুমি যখন চাইছো আমি তোমায় বিনিময়ে একটা বাচ্চা দিতে পারি। তোলা পেতে হলে আরেকটু বড় হতে হবে পিচ্ছি। লজ্জায় চুপছে গেল তুলি। বিড় করলো, কত খারাপ লোক, ছি ছি। আদ্র কপালে ভাঁজ ফেলে বলে উঠল, আমার বউকে আমি বলেছি, এতে খারাপ লোক বললে কেন? আমার হাতের থাপ্পড় হজম করার শক্তিটুকু আছে কিনা সন্দেহ। বাকিটুকুতে তো ইতিহাস রটে যাবে। পরে পত্রিকায় ছাপবে ডাক্তার আদ্র আহনাফের বউ জামাইয়ের আদরে তোলা হয়ে উড়ে গেছে। হতভম্ব তুলি। হতবাক দৃষ্টি তার। আদ্রকে এতকাল রাগী বদমেজাজি ভেবে এসেছিল। আজ আদ্র অনুরূপ দেখতে পেল সে। তার নিকট মনে হচ্ছে আদ্র বেহায়া দাদাকেও হার মানাবে। কথাটা অযৌক্তিক হলেও তুলির ধারণা এটা। আদ্র প্রতিটি লাগামহীন বাক্যে শিওর উঠছে তুলি। এই লোককে এখনই থামাতে হবে, নইলে আজ লজ্জায় মরণ হবে তার। ঝটপট ঘুমের ভান ধরে ঢলে পড়ল আদ্রর কাঁধে।
আদ্র এক হাত টেনে এনে তুলিকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। স্মিত হাসলো তুলি। একটু ঘুমিয়ে নিলে মন্দ হয় না। প্রিয় মানুষটার বুকে শান্তির ঘুমটা মিস করতে রাজি নয় তার মন। আদ্রর ফোন বাজতে লাগলো অনবরত। গাড়ি এক পাশে থামিয়ে ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে ভেসে আসলো নিবিড়ের কণ্ঠস্বর। আমরা চট্টগ্রামে যাচ্ছি, তোরা কোথায়? আদ্র জানালাটা লাগিয়ে দিল। তুলির ঘুমন্ত চেহারায় নজর বুলিয়ে জবাব দিল, কাছাকাছি। ঠিক আছে, জলদি আয়, অনেক রাত হয়ে গেছে। কোথাও গাড়ি থামলে বিপদ হতে পারে। আমার ভয় হয় না নিজের প্রাণের জন্য। যার মাঝে আমার বেঁচে থাকার কারণ তাকে প্রোটেক্ট করাই আমার দায়িত্ব। কথাটা বলে আদ্র কল কেটে দিল। অন্ত, পায়েল, নিবিড়, আমির সবাই আগে রওনা দিয়েছে। আদ্র তুলিকে একসাথে সময় কাটাতে দিয়ে অন্য গাড়িতে গেছে সবাই। বিশেষ করে ওদের সবার দুদিন পরে একটা সেমিনার আছে, সেই কারণে তড়িঘড়ি করে চলে যাওয়ার সিদ্ধান্ত। রাত 2টা বাজে। তুলি আড়মোড় ভেঙে উঠে বসলো। নিদ্রা মিশ্রিত চোখে এক পলক আদ্রর দিকে চেয়ে আবার হেলে দুলে আদ্র বুকে মুখ গোজালো। অস্পষ্ট স্বরে প্রশ্ন করলো, আমরা কোথায় আছি ডাক্তার সাহেব? গাড়ি থামিয়ে রেখেছেন কেন? মিরপুর। দ্বিতীয় প্রশ্নের উত্তর আমি তোমার জাগার অপেক্ষা করছিলাম। বিস্মিত হলো তুলি। বুক থেকে মাথা তুলে ঘুম ঝাড়ানো কণ্ঠে বলল, আমরা বাসায় যাব না? যাব, তার আগে আমি তোমাকে কিছু দিতে চাই। তুলি আদ্র চেহারায় অজস্র ক্লান্তি ছাপ দেখতে পেল। বিষণ্ণতা অনুভব করছে তুলি। অনুতাপে ভুগছে হৃদয়। নিশ্চয়ই তাকে আগলে রেখে ড্রাইভ করে এত দূর আসতে ভীষণ কষ্ট হচ্ছে আদ্রর। চোখ যখন জ্বলে টইটুম্বুর হওয়ার পথে, তখনই আদ্র পেছন থেকে কিছু একটা বের করে সামনে ধরলো, যা দেখে খুশিতে নেচে উঠল মন। খাঁচাটা আদ্রর কাছ থেকে নিতেই আদ্র তুলির কোমর জড়িয়ে কাছে টেনে নিল। নিঃশব্দ চোখে তুলির সারা মুখশ্রীতে কয়েক পলক চাইল। কোমরে হালকা চাপ দিয়েই তুলির নরম গালে নিজের উষ্ঠদয় প্রলেপ এঁকে দিল। চোখ থমকে গেল তুলি। তার চোখের মনি স্তম্ভের আড়ষ্ট শান্ত, সর্বোপরি আদ্রতে সীমাবদ্ধ। খুব করে মন চাইল আদ্রর মতো করে একটুখানি উষ্ঠধারা ছুঁয়ে দিক আদ্রকে। জড়তা সংকোচের কাছে হেরে গেল ইচ্ছে। আদ্র চোখের ইশারায় আকাশের দিকে তাকাতে বলল। আকাশে ঝলমল করছে অগণিত তারারা। তুলি সেদিকে চাইতেই পেছন থেকে আদ্রর কানে কাছে পিছলে সরে বলল, একজোড়া প্রেম পায়রার বিনিময়ে তোমাকে আকাশে তারার মেলা দেখার সঙ্গী হিসেবে প্রতি রাতে চাই তুলা। এটা আমার খুব ছোট্ট একটা আবেদন, মঞ্জুর হবে তো? একটা ডুপ্লেক্স বাড়ির সামনে গাড়িগুলো থামলো। পরনে কালো লেহেঙ্গাটা দুহাতে আঁকড়ে ধরে গাড়ি থেকে নেমে দাঁড়ালো তুলি। পাশে এসে উপস্থিত হলো সাদা লেহেঙ্গা পরিহিতা আমরিন। সামনে হাসি মুখে দাঁড়িয়ে আছে পূর্ব ও রণক। দুজনের দৃষ্টি পড়তে সৌজন্যমূলক হাসি হাসলো তুলি। একে একে গাড়ি থেকে নেমে আসলো সবাই। রণক, রাফিদ সাহেব, সায়রা বেগম সবার সাথে কৌশলতার বিনিময় করে আমরিনের কাছে এসে মাথায় একটা টোকা দিল। ব্যাস, এতেই খেপে গেল আমরিন। জিজু, টোকা দেওয়ার সুদবোধ হবে কিন্তু। জিজু কি শালি? আদ্র ভাইয়া কোথায়? আদ্র নাম শুনে তুলির হৃদয় শীতল স্রোত বয়ে গেল। 3 দিন ধরে মানুষটার কোনো যোগাযোগ করছে না তুলির সাথে। হুটহাট গায়েব হয়ে যাওয়া আদ্র স্বাভাবিক নাকি ইচ্ছেকৃত তুলি ভেবে পায় না। এই 3টে দিন তুলির কাছে অন্ধকার মনে হচ্ছে, যে অন্ধকারের অতল গহ্বরে তলিয়ে গেল তুলি। হাজারো চেষ্টা করেও হাতড়িয়ে স্পর্শ করতে পারছে না তার ডাক্তার সাহেবকে। বাসায় পায়রা জোড়ার দিকে তাকালে আদ্রর প্রতি অভিমানের পাল্লা ভারী হয়ে ওঠে। রাগে ক্ষোভে আমরিনের কাছ থেকে জানার আগ্রহ পায়নি তুলির। কেন জানবে সে? স্বামী বলে আদ্রর কাছ থেকে সামান্য দূরত্বটুকু মেনে নিতেও কষ্ট হচ্ছে তার। তুলির বেহায়া মন মাঝে মাঝে বলে ওঠে, বউ হয়ে স্বামীর কাছে থাকতে পারি না, কি লাভ এমন বিয়ে? পরক্ষণই লজ্জায় রাঙা হয়ে ওঠে সারা মুখ। বিড়বিড় করে বলে, স্বামী ডাকের মানুষটাই তো দূরে দূরে রাখছে, আদৌ কি ঘুচবে দূরত্ব? তুলির মনটা বিষাদের ভারে নেতিয়ে পড়েছে। আজ আদ্রকে খুব বেশি মনে পড়ছে। বাসায় একা রুমে চক্ষুদয় অশ্রু বিসর্জন দিল। এই মুহূর্তে কান্নাগুলো দলা পাকিয়ে কণ্ঠনালীতে আটকে আছে।
আমরিনের কণ্ঠস্বর কর্ণকুহরে প্রতিধ্বনিত হতেই সূক্ষ্ম একটা নিঃশ্বাস ছাড়ল তুলি। আমরিন রনকের উদ্দেশ্যে বলল, ভাইয়ার একটা জরুরি সেমিনারে অ্যাটেন্ড করতে হয়েছে, সেখানে ফোন অ্যালাউ না, তাই কারোর সাথে যোগাযোগ করতে পারছে না। যাওয়ার আগে জানিয়েছিল আমায়, কিন্তু ভাইয়া তো বলেছিল আমাদের রিসেপশনের সময় ঠিক ফিরে আসবে। আমাদের আর কিছু জানায়নি জিজু। জানেনই তো ভাইয়া কেমন স্বভাবের, কাউকে কিছু বলা কৈফিয়ত দেওয়া পছন্দ করে না, নিজের মর্জিতে চলতেই পছন্দ করে। যেখানে বাবাই কিছু জিজ্ঞাসা করতে হাজারবার ভাবে, সেখানে আমাদের ভাইয়াকে কিছু জিজ্ঞেস করার দুঃসাহস হবে না। আচ্ছা চলো, সব মেহমান চলে এসেছে। ইনশিতা আমাকে সকাল থেকে জ্বালিয়ে মারছে, তোমরা কেন আসছো না প্যান প্যান করতে করতে। ভাবছিলাম আর একটু প্যান প্যান করলে সোজা বাপের বাড়ি পাঠিয়ে দেব। প্যান প্যান থেকে বউ বিদায় করে দেওয়া ভালো, ঠিক বলছি না শালি সাহেবাটু? তুলির দিকে যে হাস্যরসক কণ্ঠে বলল রনক। সাথে সাথেই তুলি ও আমরিনের সারা মুখে হাসির ঝিলিক দেখা দিল। খিলখিল করে হেসে তুলি সায় জানালো রনকের কথার সাথে। হাসির রেখায় তুলির ফুটে ওঠা মায়াবী মুখশ্রীতে অপলক চেয়ে রইল পূর্ব। ভিতরে ভিতরে প্রতিনিয়ত ঘায়েল হচ্ছে তার হৃৎপিণ্ড। তুলিকে পাওয়ার চেষ্টা ক্লান্ত হয়ে পড়েছে দিনকে দিন। এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কেমন আছো তুলি? ঠোঁটের হাসিটা ধরে রেখেই তুলি আলতো সুরে জবাব দিল, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাইয়া? আছি কোনো রকম। ভাইয়া সবাই ভিতরে, তুমি কি তোমার শালি দুজনকে আজ বাহিরে দাঁড় করিয়ে রাখার প্ল্যান করলে নাকি? রনক মৃদু হাসলো। আমরিন ও তুলিকে নিয়ে ভিতরের দিকে পা বাড়ল। এতক্ষণে তুলি ভালো করে বাড়িটা অবলোকন করলো। চারদিকে ফেয়ারি লাইটের আলো ঝলমল করছে। বাগানের এক পাশে থেকে ফুলের গ্রান এসে নাকের দোলা দিয়ে যাচ্ছে। খানিকক্ষণ চোখ বুঝে নাম না জানা ফুলের মিষ্টি সুবাস নিজের মাঝে টেনে নিল তুলি। পূর্ব রনকের সাথে ভিতরে ঢুকলো দুজন। বাহ্যিক রূপটা যতটা না সুন্দর, বাড়ির অভ্যন্তর রূপটা তার চেয়েও দ্বিগুণ চোখ দাঁধানো সৌন্দর্যের মাঝে ভরপুর। মেহমানে ভরপুর চারদিক। রিসেপশনটা কোনো সেন্টার করার কথা থাকলেও রনকের দাদি চায় নিজের বাড়িতেই হোক। তুলি আমরিনের কাছ থেকে শুনেছে রনকের দাদি বেশ সম্ভ্রান্ত ঘরের মেয়ে ছিলেন। বৃদ্ধ মহিলা নাকি বাসর রাতেই স্বামীকে বলেছিলেন, আমার লেখাপড়া শেষ হতে আরো কিছুদিন বাকি আছে, তার আগে আমাকে স্পর্শ করলে আমি আপনাকে শুলে চড়াবো। কথাটা শুনেই তুলি কয়েক পল হেসেছিল। হাসতে হাসতে ডলে পড়েছিল আমরিনের শরীরে। আজ মহিলাকে দেখেই তুলি বুঝতে পারছে কথাটা ফেলে দেবার নয়। চেহারায় আজও দৃশ্যমান কতটা সাহসী অধিকারিণী এই মহিলা, কতটা তেজি তার রূপ। ইনশিতার পাশে বসে সবার সাথে কৌশলাদি বিনিময় করছেন তিনি। চেহারায় ফুটে আছে গাম্ভীর্যতা। ইনশিতার হাতে ইশারায় তুলিকে কাছে রাখলো। অসম্ভব সুন্দর লাগছে মেয়েটাকে গোল্ডেন লেহেঙ্গায়। তুলি ধীর পায়ে হেঁটে ইনশিতার কাছে গিয়ে দাঁড়ালো। স্মিত হেসে কোমল স্বরে পূর্বের দাদিকে সালাম দিল। পূর্বের দাদি আশপিয়া চৌধুরী তুলিকে টেনে নিজের পাশে বসালেন। ইনশিতা সহ সবাই হতভম্ব। তুলি নিজেও হকচক হয়ে গেল। আশপিয়া চৌধুরী সহজে কারোর সাথে মেশেন না, কাউকে আপন করেন না। আজ পর্যন্ত পূর্বের মার সাথে অবধি ঠিক করে দুটো কথা বলেনি, হোক না নিজের পছন্দের পুত্রবধূ। অথচ তুলির সাথে কখনো কথা নেই, বলা নেই। এভাবে হুট করে হাসি মুখে কাছে টেনে নিলেন। এইটুকু যথেষ্ট সবার হুঁশ উড়ানোর জন্য। তুলি নিজেই ইতস্ত অনুভব করছে। আশপিয়া চৌধুরী তুলির উদ্দেশ্যে বলে উঠলেন, এই মেয়ে, তুমি তুলি? তুলি কি বলবে ভেবে পাচ্ছে না। ভয় গলায় শুকিয়ে কাঠ হয়ে গেছে। অস্পষ্ট স্বরেই জবাব দিল, জি। তোমার বাবা মা এসেছেন? জি। আশপিয়া চৌধুরী তুলিকে ভালো করে একবার পরখ করে নিলেন। দূরে দাঁড়িয়ে মেহমানদের সাথে কথা বলা পূর্বকে কাছে ডেকে পাঠালেন তিনি। পৃথিবীতে তার সবচেয়ে প্রিয় মানুষ পূর্ব। পূর্বকে দেখলেই প্রশান্তি ভরে যায় ওনার মন। আরেকটা মানুষ আছে যার ব্যক্তিত্বের প্রেমে পড়েছেন উনি বছরখানিক আগে। বুড়ো বয়সে প্রেম, ইহা নিতান্তই হাস্যকর। কিন্তু আশপিয়া চৌধুরী নিজেই সেই মায়া ভালোবাসাটাকে প্রেম উপাধি দিয়েছিলেন। আজকাল মানুষটার দেখা পায় না উনি। মানুষটাকে দেখা পাওয়া আর সোনার হরিণ পাওয়া যেন ওনার নিকট এক। বিয়েতে গেলে হয়তো দেখা মিলত সেই প্রেমিক পুরুষের, কিন্তু শরীরে বাসা বেঁধে থাকা রোগগুলোর ভারে আর যা হলো না রনকের বিয়েতে। পূর্ব কাছে এসে দাঁড়াতে তিনি গম্ভীর কণ্ঠে বললেন,
নাতবউয়ের বাবা মা এবং হবু নাতবউয়ের বাবা মাকে আমার রুমে ডেকে পাঠাও, আর অনেককে বলো মেহমান সামলাতে। হবু নাতবউ, তোমার বাবা মাকে নিয়ে আমার রুমে চলে এসো 5 মিনিটের মধ্যে। নাতবউ শব্দটা শুনে ফেলে চমকে উঠল তুলি। আমিনি, সেটা ঝুমু ও অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। কাকে হবু নাতবউ বলে সম্বোধন করা হচ্ছে কেউ ঠাওর করতে পারছে না। তবে তুলির মন কুড়াচ্ছে। আশপিয়া চৌধুরী উঠে রুমে যেতেই পূর্ব মাথা চুলকে চলে গেল রনকের দিকে। দাদি যা যা করতে বলেন সবটাই করে তুলির কাছে এসে দাঁড়ালো। ঠোঁট দুটো প্রসারিত করে ইনশিতাকে বলল, তোমার খালাতো বোনকে সাময়িক সময়ের জন্য নিয়ে যেতে পারি ভাবি? থর থর করে কেঁপে উঠল তুলির সারা শরীর। যা বোঝার বুঝে গেল উপস্থিত সকলে। ইনশিতা জবাবে কি বলবে ভেবে পাচ্ছে না, কারণ গতকাল রাতে আমরিনের কাছ থেকে শুনেছে আদ্রর সাথে তুলির বিয়ে সম্পর্ক। এতে বিন্দুমাত্র অভিমান হয়নি ইনশিতার। না জানি হোক, তুলি যে তার ভাইয়ের বউ হয়েছে তাতে প্রচণ্ড খুশি ইনশিতা। তুলির মতো একটা সরল মিষ্টি মেয়েকে সবসময় ভাবি রূপে কল্পনা করেছিল আমরিন আর ইনশিতা। যেহেতু আদ্র কাউকে বলা নিষেধ করছে, তাই রনককে পর্যন্ত জানায়নি সে। রনক জানলেও পরিমাণ খারাপ হবে না, কিন্তু এই পরিবারের জন্য বিশেষ ভালোও হবে না। পূর্বর জন্য প্রথমবার প্রস্তাব দেওয়া প্রত্যাখ্যান করেছিলেন রাফিদ সাহেব। বয়সে ছোট বলে উছিলা দিয়েছেন, কিন্তু আশপিয়া চৌধুরী ছেড়ে দেবার পাত্রে নয়। তার থেকেও এক ধাপ এগিয়ে আদ্র। ভয়ের ডাফটে এশির হিম করা ঠান্ডার মাঝেও ইনশিতার কানের পাশ দিয়ে ঘামের বিন্দু গড়িয়ে গেল। কোনো রকমে উচ্চারণ করলো, নিয়ে যান ভাইয়া। আমরিনের ভীষণ রাগ হলো। তার বিচক্ষণ দৃষ্টি ইনশিতার দিকে। পূর্বকে কিছু বলতে গিয়েও বোনের জন্য থেমে গেল। দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকা তুলি আশপিয়া চৌধুরীকে শ্রদ্ধার খাতিরে শেষমেশ উঠে দাঁড়ালো। পূর্ব থেকে দূরত্ব বজায় রেখে হাঁটতে লাগলো, আর চোখে তুলিকে বারবার পর্যবেক্ষণ করতে লাগলো। পূর্ব মেয়েটার মুখভঙ্গি বলে দিচ্ছে ভয় আস্পৃষ্টে জড়িয়ে ধরেছে তাকে। কিসের ভয় বুঝতে পারছে না পূর্ব। তুলিকে স্বাভাবিক করার জন্য বলল, কালো রঙে তোমাকে ভীষণ সুন্দর লাগছে তুলি। তুলি আলতো হেসে বলল, ধন্যবাদ ভাইয়া। রোমের সামনে এসে দাঁড়াতে আশপিয়া চৌধুরী ভিতরে আসার জন্য অনুমতি দিলেন দুজনকে। তুলি রোমে ঢুকে দেখলো ওর বাবা মা, খালা খালু, পূর্বর বাবা মা উপস্থিত। রাদীপ সাহেবের মুখে চিন্তার রেখাটাও তুলির চক্ষু এড়ালো না। সবাইকে উদ্দেশ্য করে আশপিয়া চৌধুরী গম্ভীর স্বরে বলে উঠলেন, তুলিকে পূর্বের বউ হিসেবে কল্পনা করেছি আমি চাই তুলি পূর্বের বউ হবে। কোন রকম অজুহাত আমি শুনবো না। আর দ্বিতীয়বার প্রত্যাখ্যান করার কারণও আমি দেখছি না। মেয়ের 18 হয়েছে। আপনার কাছে কি পূর্বকে রিজেক্ট করার কোনো কারণ আছে তৌফিক সাহেব? তৌফিক সাহেব চিন্তিত হয়ে পড়লেন। রাদীপ সাহেব, সাহেরা বেগম, আফসানার চোখে চিন্তার চাপ। সবাই খুব সম্মান করে আশপিয়া চৌধুরীকে। তৌফিক সাহেব একবার ভাবলেন সরাসরি বিয়েটার কথা বলে দিবেন, পর মুহূর্তে ভাবনা পাল্টে নিলেন। ইনশিত ওনার মেয়ের মতো, মেয়ের শ্বশুরবাড়িতে যা ইচ্ছা তা বলা যায় না। বিয়ের কথাটা বলে মুখের ওপর প্রস্তাব ফিরিয়ে দিলে আশপিয়া চৌধুরী সেটা অপমান ভেবে নিতে পারেন। এতে দেখা যাবে হিতে বিপরীত হবে। তাই তৌফিক সাহেব জবাব দিলেন, না কিন্তু। কোনো কিন্তু নয়, আশা করি তোমরা আমাকে ফিরিয়ে দেবে না। কথাটা বলেই উনি তুলিকে একজোড়া হাতের বালা পরিয়ে দিলেন। চোখ বড় বড় হয়ে গেল তুলির। সবকিছু এত তাড়াতাড়ি হচ্ছেই কিছুই বলার সুযোগ পাচ্ছে না কেউ। নিজেকে ধাতস্থ করে তুলি বলতে নিলে, আমি বিবাহ। তুলির বাক্যটা অসম্পূর্ণ থেকে গেল। আশপিয়া চৌধুরী গম্ভীর স্বরে তিনি একটা আংটি পূর্বের দিকে এগিয়ে দিয়ে বললেন, কারো কোনো আপত্তি নেই, তুমি রিংটা মেয়েটাকে পরিয়ে দাও পূর্ব। তড়িৎ বেগে কেঁপে উঠল তুলির হৃৎপিণ্ড। রাদীপ সাহেবের চেহারা বলে দিচ্ছে তিনি কিছু বলার জন্য প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু ততক্ষণ অবধি সহ্য করার সময় নেই তুলির। আশপিয়া চৌধুরী তুলির হাতটা এগিয়ে ধরতেই, আমি বিবাহিত, ভুলেও আমায় স্পর্শ করবেন না পূর্ব ভাইয়া। তুলির কঠিন স্বরে উচ্চারিত বাক্যটা ঝংকার তুলি উপস্থিত সকলের শ্রবণ গ্রন্থিতে প্রবেশ করলো। বিমূর্ত দৃষ্টি চকিত তাকালো দুজন মানুষ। বাকি সবার মুখে ভঙ্গিমা চিন্তিত নির্লস হলেও পূর্ব আশপিয়া চৌধুরীর মুখে অবাকতার ছাপ। পূর্ব নিজের কানকে বিশ্বাস করতে পারছে না তুলির কথাটুকু। বুকের কোথাও একটা অংশে চিনচিন করে ব্যথা অনুভব করলো পূর্ব। ব্যথাটা ক্রমশ বেড়ে বিস্তার করে চলেছে হৃৎপিণ্ডের কানায় কানায়। বারন্ত হাতটা গুটিয়ে নিল তড়িৎ ব্যাগে। কাপা কাপা কণ্ঠে বলল, তুমি মজা করছো তাই না তুলি? না, মজা করছি না আমি। ভেজা কণ্ঠে
বলল তুলি। চোখের কার্নিশে জল জমে আছে, যে কোনো মুহূর্তে গড়িয়ে পড়বে। গলায় আটকে থাকা অশ্রুটুকু ঢোক গেলে তেজস্বরে বলল, আপনারা কিভাবে এমনটা করতে পারেন দাদি? আমি বয়সে ছোট হতে পারি আপনাদের থেকে, তাই বলে কি আমার মতামতের প্রয়োজন নেই? বাড়িতে আসা মেহমানদের সাথে বুঝি আপনারা এমন আচরণ করেন? বিয়ে কি ছেলে খেলা যে ধরে বেঁধে আমায় আমার অভিভাবকের অনুমতিবিহীন রিং পরিয়ে মোহরানা লাগিয়ে দিবেন? আমার বাবাই, মা, শ্বশুর, শাশুড়ি কাউকে আপনি কথা বলার সামান্য সুযোগটুকুও দেননি দাদি। বাবা আপনাকে বুঝিয়ে ভদ্রতার সহিত বলতে চাইছিল, কিন্তু সেই সুযোগটুকু ওনাকে দেওয়া হয়নি। আপনি নিজের মতো করে অন্যের মতামত ভেবে নিতে পারেন না। গল্প সিনেমার মতো ধরে বেঁধে বিয়ে দেওয়ার অধিকার আপনার নেই। যদিও আমাদের প্রত্যেকের জীবনের কোনো না কোনো অংশে গল্প উপন্যাসের পাতার সাথে মিলে যায়, তাই বলি এই না যে বিয়ে নামের পবিত্র বন্ধন নিয়ে আমার সাথে অন্যায় করবেন। কথাটুকু বলেই সূক্ষ্ম একটা নিঃশ্বাস ছাড়ল তুলি। আজ সাহস যেন তার আকাশচুম্বী। তুলি নিজেও অবাক, এত সাহস তার মধ্যে কোথা থেকে এলো। শুধু এতটুকু বুঝতে পারলো এই সাহস এমনি এমনি আসেনি, কারণ একটাই, এবং তা হলো আদ্র। আদ্রর সঙ্গটা তুলির ওপর বিশেষভাবে প্রভাব ফেলেছে। আদ্রর প্রতিবাদী সোচ্চার রূপ তুলি নিজের অজান্তেই কিছুটা হলেও নিজের মাঝে ধারণ করে নিয়েছে। কই, আগে তো তুলি মৃত প্রকৃতির একটা মেয়ে ছিল। স্কুল জীবনের রাস্তায় কোনো ছেলের সামনে এসে পথ আটকেলে থরথর করে পায়ের তলার মাটি কাঁপত। ছোট দেহের হৃৎপিণ্ড যেন তখন আরো ছোট হয়ে যেত। আজ তুলি কিছুতেই ভয় হচ্ছে না। ভয়, লজ্জা, জড়তা, ভালোবাসা সবটুকু স্রেফ আদ্রর জন্যই গচ্ছিত। তুলি কণ্ঠ খাদে নামিয়ে কোমল স্বরে বলে উঠল, ক্ষমা করবেন আমাকে, কিন্তু আপনার কাজকর্ম আমাকে এতটা খেপে যেতে বাধ্য করলো দাদি। ইনশিতা আপুর শ্বশুর বাড়িতে এমন ধরনের বেয়াদবি অথবা সিন ক্রিয়েট করার কোনো ইচ্ছা ছিল না আমার। আপনার ও পূর্ব ভাইয়ের কাছ থেকে আমি এমনটা একদম আশা করিনি। শুধু একটা বার আমাদের কিছু বলতে দিতেন, তাহলে এমনটা হতো না। আমি সত্যিই আপনার কাছ থেকে আমি এমনটা আশা করিনি পূর্ব ভাইয়া। পূর্বর দিকে তাকিয়ে শেষ কথাটা বলল তুলি। পূর্বর চোখের জলে ছাপ স্পষ্ট, অশ্রুসিক্ত কণ্ঠে বলল, আমাকে ক্ষমা করে দিও তুলি। আর দাদি আমার জন্য একটু বেশি ডিসপারেট। তোমার পিছনে দাঁড়ানো ব্যক্তি কি তোমার বর? পূর্বর কথায় চোখের ইশারায় তুলি দ্রুত গতিতে পেছন ফিরে চাইল। চোখে বিঁধল আদ্রর হাসি মুখের মাদকতায় ভরপুর চেহারা। তুলির অন্তঃস্থল কেঁপে উঠল আদ্রর প্রগাঢ় দৃষ্টিতে। পাক্কা 3 দিন পর মানুষটাকে জলজান্ত দেখার সৌভাগ্য হলো তার। আদ্র কর্ণকুহরে কোনো কথা যায়নি তো? ভয়ে ততস্থ হয়ে গেল তুলি। ভীত সন্ত্রস্ত মনে জাগলো। টুলকালাম না বাড়িয়ে দেয় আদ্র। পকেটে হাত গুজে তুলির থেকে কিছুটা দূরত্বে দাঁড়িয়েছিল আদ্র। শুধু যে ভয় হচ্ছে তেমন না, তুলির ভীষণ লজ্জাও অনুভূত হচ্ছে। সাহসের ঝুলি বুঝি আদ্রর সামনেই খুলতে হলো। আদ্র বড় বড় পা পেলে 3 কদম হেঁটে এসে তুলির খানিকটা পাশ ঘেসে দাঁড়ালো। পূর্বর দিকে চেয়ে তুচ্ছার্থক হেসে বলল, ইয়েস, শি ইজ দ্য ওয়াইফ অফ ডক্টর আদ্র আহনাফ। ভালোবাসা শব্দটা মধুর হলো, এত কষ্ট অনুভব হচ্ছে কেন পূর্বর? তবে কি এই মেয়েকে ভালোবাসার আগে চোটের প্রস্তুতি নেওয়া উচিত ছিল তার? কোনো প্রকার শব্দবিহীন পূর্ব প্রস্থান করলো ঘর থেকে। তুলির পাশে আদ্র অনুপস্থিত, কাটার মতো বিদ ছিল তার সর্বাঙ্গে দেহের। রাফিদ সাহেব এগিয়ে এসে কিছু বলার জন্য উদ্যত হতেই থামিয়ে দিল আদ্র। আমি সবটাই স্বচক্ষে দেখেছি বাবা। আমার ধৈর্য জল গড়ানোর রেখা অবধি সীমাবদ্ধ। বেশি গড়িয়ে গেলে পরিণাম অথবা পরিণতি যেটাই বলা হোক তা কারো কারো জন্য ভয়ঙ্কর হতো, বিনাশকৃত রূপ ধারণ করত। অলক্ষে অগোচরে আদ্র ঠেট মূলক বাক্যে ঢোক দিল আসফিয়া চৌধুরী। কতদিন পর প্রেমিক পুরুষের দেখা মিলল, অথচ এমন এক পরিস্থিতিতে তৈরি হলো নিজের দোষে। আসফিয়া চৌধুরী ভাবে নিজের দাম্ভিকতার ক্ষমতার জোরে তিনি সবাইকে কাবু করতে পারবেন। বয়স বাড়ার সাথে সাথেই মন মানসিকতা বেরিয়ে চলছে। সাইকিয়াট্রিস্টের মতো তিনি মানসিক রোগে ভুগছেন, যার প্রভাবে তিনি অন্যের ওপর নিজের মর্জি চালাতে পিছপা হন না। আসফিয়া চৌধুরী লুকোচুরি করে ভয়ের চোটে ঢোক গিলাটা আর চোখে পর্যবেক্ষণ করলো আদ্র। ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল মুহূর্তেই। রাফিদ সাহেবকে লক্ষ্য করে বলল,
আপনি সবাইকে নিয়ে নিচে যান বাবা। এতদিন পর দেখা আশফিয়া চৌধুরীর সাথে একটু কুশলাদি বিনিময় না করলে কি হয়? আপনি যান, আমি একটু কথা বলে আসি। নীরবতা চেয়ে গেল রোমে। আশফিয়া চৌধুরী সূক্ষ্ম ঠোঁট দুটো জিহ্বা দিয়ে ভিজিয়ে নিল। পূর্বর জন্য ওনার বুকটা হাহাকার করছে। আদ্র আশফিয়া চৌধুরীকে তির্যক কণ্ঠে জিজ্ঞেস করলো, কেমন আছো আশফি? ভালো, আপনি কেমন আছেন ডাক্তার? ভালো আর থাকতে দিলে কই? যেভাবে আমার বউ নিয়ে তুমি টানাটানি শুরু করলা, শান্তি তো আমার বিনষ্ট করে দিলে। 3টে দিনের জন্য দূরে যেতে না যেতেই তোমরা দাদি নাতি মিলে আমার বউ কেড়ে নেওয়ার যুদ্ধে নেমেছিলে। আমার বউয়ের ক্ষেত্রে যুদ্ধে আমি 1000বার জয়ী হব, দরকার হলে তোমাকেও হাসিল করে নিব, কিন্তু তোমায় দিয়ে খুব একটা লাভ হবে না, উল্টো কেস খেয়ে যাব, বুঝলে বুড়ি? রসাত্মক স্বরে কথাগুলো বলে তুলি এক হাত টেনে নিজের সাথে মিশিয়ে নিল আদ্র। লজ্জায় রাঙা হয়ে গেল তুলির মুখশ্রী। আশফিয়া চৌধুরী কেমন চোখ গোল গোল করে তাকিয়ে আছে। তুলির নজরে পড়তে হাত ছাড়ানোর জন্য বৃথা চেষ্টা চালালো। আদ্রর বলিষ্ঠ হাতের কাছে তুলির শক্তি পিঁপড়ের মতো হলেও তুলি হাত মোছাতে লাগলো অনবরত। শেষমেশ নীলাভ চোখের অগ্নিতে যে নিভে গেল তুলি। পরাজয় ঘটত সঞ্চিত সাহসের। আশফিয়া চৌধুরীর চোখ কুঁচকে লাজুক সরে বললেন, বুঝিনি ডাক্তার। রীতিমতো অবাক হলো তুলি। মনে আগুনের শিখা জ্বলে উঠল। বুড়ির ভাব দেখলে তো মনে হয় বুড়ি এ বয়সে আমার জামাইয়ের উপর ক্রাশ খেয়েছে। চোখ খুলে ফেলবো বুড়ি আমার ডাক্তার সাহেবের দিকে নজর দিলে। মনে মনে কথাগুলো বলে তুলি ক্ষান্ত হলো। ঠোঁটের কার্নিশে বাঁকা হাসি টেনে বলে উঠল আদ্র, আমার বউকে দেখেছো আশফি? আর তুমি নিজেকে দেখেছো? বউকে আদর করলে লজ্জায় মাথা তুলতে ভুলে যাবে, মোমের মতো গলে পড়বে আমার প্রশস্ত বক্ষে। আর তোমায় করলে তোমার শ্বাসটাও চলবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহবান আমি। জেলের খাটুনি চাই না, বুড়ির চেয়ে অষ্টাদশী বউ আমার ঢের ভালো। চোখ কপালে ঠেকছে তুলির। আদ্র লাগামহীন কথায় কান দিয়ে গরম ধোয়া বের হচ্ছে। কথার মাঝে আদ্রকে বুঝিয়েছে তুলির অবুঝ মন আজ বিচক্ষণ ব্যক্তির ন্যায় এক নিমেষেই ধরতে সক্ষম। মনে মনে 1000 বার আদ্রকে অসভ্য নির্লজ্জ ধাঁচের মানুষের বলে অবহিত করে ফেলল। অথচ সামনে উপস্থিত আশফিয়া চৌধুরী নির্লজ্জ হয়ে লজ্জালু গলায় বলল, কি যে বলেন না ডাক্তার, আমি আপনার বউ থাকতেও সুন্দর আছি। আদ্র তুলে 2 হাত নিজের হাতে নিয়ে আলতোভাবে আশফিয়া চৌধুরীর দেওয়া হাতের বালা দুটো খুলে দিল। সেদিকে কোনো হুদিস নেই তুলির। সে তো মনে মনে ফুঁসছে। হঠাৎ আদ্রর স্বর কর্ণপাত হতে তুলি লজ্জিত ভঙ্গিতে মাথা নত করে ফেললো। ঝটপট কানে বাজলো, আমার চোখে তুমি ভীষণ সুন্দর তুলা। বালা দুটো হাতে নিয়ে আদ্র আশফিয়া চৌধুরীর হাতে পরিয়ে দিতে দিতে বলল, আমার তুলার হাতে কাচের চুড়ি বেশ মানায়, তোমার স্বর্ণের বালা নয়, কারণ তোমার স্বর্ণের বালার সেই রিমঝিম আওয়াজ নেই যেই আওয়াজ কর্ণে প্রবেশ করে ঠিক আমার বুকের বাপাশে গিয়ে বিধে। তোমার বরকে যদি কেউ কেড়ে নিতে চাইতো তুমি কি করতে? আশফিয়া চৌধুরী হাতটা ছেড়ে দিয়ে উত্তরের অপেক্ষায় দাঁড়িয়ে রইল আদ্র। ভ্রুযুগল কুঁচকে আসে কিঞ্চিত। আশফিয়া চৌধুরীর স্বভাবে একটু তেরা হলেও স্বামীকে খুব ভালোবাসতেন। থমথমে গলায় জবাব দিলেন, কেটে কুচি কুচি করে মশলা মাখিয়ে জলে ভাসিয়ে দিতাম যদি কোনো ফকিন্নি স্বামীর উপর নজর দিত। রহস্যময় হাসি হাসলো আদ্র। আশফিয়া চৌধুরীর দিকে হালকা ঝুঁকে নিচে সরিয়ে বলল, আমি কাটবো না, জলেও ভাসাবো না, কিন্তু আমার তুলার দিকে হাত বাড়ানোর চেষ্টা করলে দেহাবশেষের অস্তিত্বটুকু থাকবে না। হয় নাতিকে শোধরানোর চেষ্টায় নামো, না হয় আমার স্টেপ নেওয়ার অপেক্ষা করে আসবি। ডাক্তার হয়ে যেমন হার্টের চিকিৎসা করতে পারি, তেমনি টেনে হিচড়ে হৃৎপিণ্ড বের করে নিতে জানি। বিস্তর গগনে আজ অসংখ্য তারার বিচরণ। তারার ঝলমলে রূপে বারংবার চোখ আটকে যাচ্ছে তুলি। এত সুন্দর রূপ জোছনা চড়ানো চাঁদের তুচ্ছ তারার রূপের কাছে তুলির নেত্রযুগলে একটা সময় চাঁদ দেখার তীব্র আকাঙ্ক্ষা থাকতো। নিশি রাতে যখন সবাই গভীর ঘুমে মগ্ন থাকতো, তখন তুলির চোখের দৃষ্টি নিবদ্ধ হতো, চাঁদের আলোয় নিজের চক্ষু আবদ্ধ করত। সময় বদলেছে, তুলির মনের আদান প্রদান ঘটেছে, সেই সাথে বদলেছে পছন্দের। চিরতরে মনে গেঁথেছে একটা নাম, একজন সুদর্শন পুরুষ। তুলি নির্নিমেষ দৃষ্টি আকাশ পানে। কারো উত্তাপ নিঃশ্বাস বক্ষস্পন্দনে বাড়িয়ে দিচ্ছে, ঘাড়ের সবটুকু অংশে নিঃশ্বাস ছড়িয়ে পড়ছে। বাহ্যিক ক্ষেত্রে তুলি শক্ত, কিন্তু ভিতরে ভিতর জুড়ে প্রলয়।
আলতো স্বরে প্রশ্ন করলো, চাঁদ নাকি তারা? তুমি? অন্তঃস্থল কেঁপে উঠল তুলির। ঝটপট পিছন ফিরে মনোমুগ্ধ ন্যায় চেয়ে রইল আদ্রর মুখশ্রীতে। সারা মুখ জুড়ে স্লাম হাসির রেশ। হুট করে তুলির মনে হলো নীলবর্ণের মণি দুটো প্যারেলাইটের জলমলে আলোয় জল করছে। নেশাক্ত আঁখি জোড়াতে চেয়ে তুলির গলা শুকিয়ে এলো। মাদকতা নেশায় ন্যায় তুলির আবেগী মনে আষ্টে বৃষ্টি জড়িয়ে গেল আকাশ ছম লজ্জা। পারল না বেশিক্ষণ আদ্রর চোখে চোখ রাখতে। এই চোখে দৃষ্টি নিবদ্ধ হলেই হৃদয় অনেক কথা মনে আদ্রকে পাওয়ার তীব্র ভাষণ জাগে। বেহায়াপনা করে ছুঁয়ে দেওয়ার অভিলাষ হয়, কিন্তু আদ্র বড়ই নিষ্ঠুর। কেন কাছে টানে না তাকে? ইচ্ছে কি আদ্র মনে জাগে না? নিদারুণ অধিকার বোধ থাকা সত্ত্বেও কাছে টেনে না নেওয়ার কষ্ট কি আদ্রর হয় না? সর্বোপরি আদ্র কি পুরে তুলির মতো করে বেহায়ার যন্ত্রণায়? তুলির লজ্জা হয়, ভীষণ লজ্জা হয়। নয়তো কাছে এগিয়ে যেতে এক মুহূর্ত ভাবত না সে। অস্পষ্ট স্বরে বলল, তারাগুলো খুব সুন্দর। তুমি বিহীন সবকিছু বিষাক্ত। তুলি নিশ্চুপ। এই ছেলের কথার পৃষ্ঠে প্রশ্ন করার মতো সাহস হয় না তার। আদ্র হাত বাড়িয়ে তুলির ডান হাতটা চেপে ধরলো। আকস্মিক কাণ্ডে হকচকে উঠল তুলি। হৃৎপিণ্ডের অস্বাভাবিক ওঠানামা নিয়ে আদ্রর বুকে বা পাশে আঁকড়ে ধরলো। রুষপূর্ণ তেজি কণ্ঠে বলে উঠল আদ্র, তোমার ভয়, হাসি, লজ্জা মিশ্রিত শ্যামবর্ণ রূপ সবটাই শুধু আমার জন্য তোলা। তুমি অন্য কারো সামনে কখনো এই রূপে আসবে না। তোমাকে আঘাত করার ক্ষমতা আমার নেই, তবে আমার হৃৎপিণ্ডে ক্ষত সৃষ্ট করার ক্ষমতা তোমার আছে। তোমার এক একটা নিঃশ্বাসে আমার হৃদস্পন্দন নির্ভর করে। নিস্তব্ধ নির্বিকার তুলি। চোখের কার্নিশ ছুঁয়ে এক ফোঁটা সুখ মিশ্রিত অশ্রু গড়িয়ে গেল। অতিশোকে পাথর। তুলির অতিশোকের প্রমাণ এক ফোঁটা অশ্রু বিসর্জন। পাশে থাকা গাড়ির দরজা খুলে তুলিকে ভিতরে বসিয়ে দিল আদ্র। নিজে উঠে বসতেই তুলি দ্রুত গতিতে বলে উঠল, ইনশিতা আপুকে বিদায় জানিয়ে আসিনি তো? গাড়ি স্টার্ট দিতে দিতে আদ্রর গম্ভীর স্বরে বলল, আমি বলে এসেছি ইনশিতা কাল বাসায় যাবে। আমি চাই না তোমার পা আর কখনো এই বাড়িতে পড়ুক, নয়তো আমার হাতে রক্তের অস্তিত্ব ফুটে উঠবে। তুলি তৎক্ষণাৎ ভরকে গেল। কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। দুক দুক করে শব্দ করে কেঁপে উঠল বুকটা। আদ্রর কথা মানে সে বোঝেনি, তবে গম্ভীরতার স্বর কেমন কম্পন ধরিয়ে দিচ্ছে। ভয়ার্থ স্বরে বলল, মানে নেই। ওড়নাটা ঠিক করে নাও, বড্ড বেসামাল হয়ে পড়ছি। নিজেকে আটকাতে কষ্ট হচ্ছে। একরাশ বেহায়া ইচ্ছে আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিচ্ছে। পরে তো বলবে আমি নির্লজ্জ, অসভ্য। এগুলো মিথ্যে হলেও একটা জিনিস চিরন্তন সত্য থাকবে, আমি তোমার মাতাল প্রেমিক। চোখ কপাল স্পর্শ করতে একটু সময় ব্যয় হলো না তুলির। লজ্জায় নত মস্তিষ্ক ওড়নাটা ঝটপট ঠিক করে নিল। ওড়নাটা কখন সরে গিয়েছে খেয়াল হয়নি তার। সরে গিয়ে বুকের ওপরে অনেকখানি অংশ দেখা যাচ্ছিল, যা সত্যিই লজ্জাজনক। আদ্রর ক্ষীণ হাসিতে তুলি দ্বিগুণ লজ্জা অনুভব করতে লাগলো। হাসপাস করতে করতে বলল, আমি খেয়াল করিনি আদ্র ভাইয়া। আদ্র তৎক্ষণাৎ গম্ভীর ভঙ্গিতে তুলির দিকে তাকালো। গাড়ি থেমে গেল সাথে সাথে। কণ্ঠে রাগ এঁটে ভ্রু উঁচিয়ে বলল, ভাইয়া। অগ্নি দৃষ্টি রাগেশ্বরে ভয়ে চুপসে যাওয়া উপক্রম তুলি। আদ্র পর্ষা মুখটা নিমেষে লাল বর্ণ ধারণ করেছে। মুখভঙ্গি জানান দিচ্ছে ভাইয়া শব্দে সে ক্রুদ্ধত্ব। তুলির মাথায় ছোট্ট একটা বুদ্ধি এলো। কণ্ঠে আবেগ ঠেলে আবেগী স্বরে বলল, স্বামী। ভাইয়া শব্দটা অভ্যাসবশত মুখ ফসকে বেরিয়েছে, স্বামী মশাই। আদ্র অগ্নিদৃষ্টি তুখর হয়ে এলো। লাল আবরণ চাপিয়ে বর্ষার চেহারায় হাসির ঝলক প্রতীয়মান হলো। তুলির দিকে খানিকটা নিচু হয়ে মুখ বরাবর ফু দিতে আখিজোড়া তড়িৎ গতিতে বন্ধ করে ফেললো তুলি। পাশে থাকা আদ্র হাত খামছে ধরলো শক্ত করে। কানে এলো আদ্রর পিছলে স্বর, আমাকে হ্যান্ডেল করা শিখে গেলে তুমি। তুলি নিরুত্তর চোখ বুজিয়ে রইল। আদ্র সরে গিয়ে সিটে মাথা এলিয়ে হাতের দিকে তাকালো। সূক্ষ্ম ব্যথার আভাস অনুভব হয়েছিল তার। এখন সম্মুখে বেশি উঠল রক্ত। হাতে টান পড়তেই সম্বিত ফিরে পেল তুলি। আদ্র প্রখর দৃষ্টিতে হাতের দিকে তাকাচ্ছে। হতবাক হয়ে পড়ল তুলি। আদ্রকে দেখছে, হাতে অমন করে তুলি ঠাউর করতে ব্যর্থ হচ্ছে। অপলক চেয়ে থেকে আদ্র নির্লিপ্ত স্বরে বলল,
এতটুকুতেই রক্তাক্ত করে দিলে। না জানি ফুলসজ্জার রাতে কত ক্ষত লিখা আছে আমার নামে। দয়া করে এই ময়লাযুক্ত ডাইনির মতো নখগুলো কেটে বাসর ঘরে প্রবেশ করবে বউ। টপ করে ছোট্ট একটা চুমু খেয়ে আলতো করে তুলির হাত ছেড়ে দিল আদ্র। তুলি রোবটের ন্যায় থমকে রইল, ভিতরটা চিৎকার করে বলছে, এই লোক তোকে শেষ করে দিবে তুলি। লজ্জায় ডুবিয়ে নিঃশ্বাস আটকে ইতি ঘাটবে তোর। রাঙা হয়ে উঠেছে তুলির দুগাল, আর চোখে একবার সেটা দেখে নিল আদ্র। মনোযোগী হলো ড্রাইভ করতে, হৃদস্পন্দন স্বাভাবিক করতে তুলি চেটে গেল নিজের সিটে। এক পলকও সাহস হলো না পাশের মানুষটার দিকে তাকানো। তাকালে বুঝি শেষ রক্ষে হবে না। তুলির মস্তিষ্কের বিরুদ্ধে গিয়ে তুলির মন ঝাঁপিয়ে পড়বে আদ্রর প্রশান্ত বুকে। বাইরের নিয়ন আলোতে গাড়ির জানালা দিয়ে তুলি লক্ষ্য করলো গাড়িটা বাড়ির দিকে যাচ্ছে না। ঢাকা শহরের কয়েকদিন আগে আসলেও তুলির নিজেদের বাড়ির রাস্তাটা মুখস্থ করে নিয়েছে ঠিকঠাক। কোনো প্রকার চিন্তা অনুভব করলো না সে, বরং কিছু একটা মনে পড়তেই মিনমিনিয়ে আদ্রর উদ্দেশ্যে বলল, তখন দাদিকে কি বলেছিলেন আপনি? বলেছিলাম বউকে ঠিক কতটা ভালোবাসি। নির্লস জবাব আদ্রর। তুলি থমকালো, ভেঙচি কাটলো আদ্রর অগোচরে। অভিমানী মনে মনে বলল, বউকে দূরে দূরে রাখেন, আবার দাবি করেন ভালোবাসেন। আগেই জানতাম ডাক্তাররা ভীষণ পাষাণ। হয়তো কোনো একদিন আপনার কারণেই আপনি আমার হার্টের চিকিৎসা করতে বাধ্য হবেন ডাক্তার সাহেব। আদ্র নরম স্বরে ডাকলো, তুলি। জি। আশফিয়া চৌধুরী আমার রেগুলার পেশেন্ট। ওনার হার্টের ট্রিটমেন্ট শুরু থেকে আমি করি। ওনার সাথে আমার সম্পর্কটা বেশ ভালো। মাঝে মাঝে উল্টোপাল্টা কথা বলে বিব্রত করার চেষ্টা করি, তবে তিনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত। অন্যের উপর নিজের আধিপত্য বিস্তার করা ওনার স্বভাব। যেমনটা আজ তোমার সাথে করেছিল, ওনার স্বভাবের সেই সুযোগটা নিয়েছে পূর্ব। আদ্রর কথাগুলো বুঝতে পেরে তুলি একটা দীর্ঘ শ্বাস পেল। পূর্ব সম্পর্কে এতটাও ভাবেনি সে। আদ্র তুলির হাতটা আঁকড়ে ধরে বিস্তর হেসে নিজের মনে আওড়ালো, সেদিন তোমার মুখে হাসি ছিল, আমার চোখে ভেসেছিল তোমাকে পাওয়ার ঝোঁক। একতরফা ভালোবাসা বন্ধু মহলে হুটহাট শোনা যেত। একতরফা একপক্ষ ভালোবাসা কোনো মানে নেই। কি লাভ নির্বুধে ভালোবেসে কষ্ট পাওয়ার, সুখে কাতর হয়ে দেবদাস হওয়ার। অন্যদের ভাবনায় লাভ না থাকলেও আমার মনে সবটা জুড়ে রয়েছে ইউজলেস সেই একতরফা ভালোবাসার বসবাস। মেডিকেল কলেজের প্রথম দিনে কোনো এক গজতন্ত্রিনী নাকের ডগায় সর্বদা রাগ বহন করা নাকফুলো নিজের অজান্তেই পনয়শিখা জ্বালিয়েছিল আমার হৃদয়ে। জ্বলন্ত সেই পনয়শিখায় আমি আজও জ্বলছি, মুহূর্তে মুহূর্তে জ্বলে পুড়ে ছারকার হচ্ছি। তবুও তাকে ভালোবাসা ছাড়তে পারিনি। নিয়ম করে ক্ষণে ক্ষণে তাকে আমি ভালোবাসি আমার কল্পনার রাজ্যে। খাবারবিহীন যেমন মানুষ ক্ষুধার্ত যন্ত্রণায় ছটফট করে, তেমনি তার দেখা না পেলে, তাকে কল্পনায় আলিঙ্গন করতে না পারলে প্রগাঢ় ব্যথা অনুভব করি আমি বুকের বাপাসে। সময় যত নিয়ে বেশি গেছে, গড়িয়ে গেছে বহু বছর, তবে প্রকাশ করা হয়নি কোনো কালে। কল্পনা জগতে আমার সেই গজতন্ত্রিনীকে ভালোবাসতে বাসতে একসময় ভালোবেসে ফেলেছি একতরফা ভালোবাসাকে। আজও বাসি, কালও বাসবো, অতঃপর শেষ নিঃশ্বাস অবধি আমি তাকেই ভালোবাসবো। রুদ্ধশ্বাসে কথাগুলো বলে থেমে গেল অন্তু। কিছুক্ষণ আগে হইচই করা আড্ডায় নিস্তব্ধতা নেমে এলো। সবার বিস্মিত দৃষ্টি অন্তুর দিকে। অন্তুর সেদিকে পাত্তা না দিয়ে কিচেন রুমে ফ্রিজ থেকে পানি এনে ডগডগ করে খেতে লাগলো। নিষ্পলক চেয়ে রইল পায়েল অন্তুর পানি খাওয়ার পানে। প্রবল আর্তনাদ করে উঠেছে তার ভিতরটা। চোখ প্রায় জলে টইটুম্বুর হয়ে এসেছে। চোখের কার্নিশে জল ছুঁই ছুঁই গড়িয়ে পড়ার আগেই অতি সন্তর্পণে মুছে নিল তা। কাজটা অগোচরে করার প্রসেসটা হলেও তুলি দেখলো, খুব করে দেখলো পায়েলের পানিতে ভরপুর আখিদয়। ঝটপট দৃষ্টি সরিয়ে নিল সে। পায়েল তো কাউকে অশ্রুসিক্ত নয়ন জোড়া দেখাতে চায় না, তবে সে কেন দেখে বিব্রত করাবে পায়েলকে? কিছুক্ষণ পূর্বে তুলি আদ্র ফ্ল্যাটে এসেছে। ইনশিতার শ্বশুর বাড়ি থেকে আদ্র এখানে নিয়ে আসছিল বলে তুলি তখন রাস্তা চিনতে পারেনি। তুলির অজানা ছিল আদ্রর এই ফ্ল্যাট। গাড়ি থেকে নেমে যখন হাতের ভাঁজে তুলির ছোট হাতটা আঁকড়ে নিয়ে আদ্র একটা বিল্ডিং এ ঢুকেছিল, তখনও কোনো প্রশ্ন করে তুলিনি, কোনো রূপ আগ্রহ পর্যন্ত প্রকাশ করেনি। তার নজর স্রেফ আদ্রকে দেখতে ব্যস্ত ছিল। লিফটে উঠে নিঃসংকোচ আদ্রর বুকে মিশেছিল।
কারণ বদ্ধ জায়গায় ফোবিয়া কাজ করে তার। আদ্র কিছুই বলেনি, বরং সবটুকু দিয়ে প্রশস্ত বুকে আগলে রেখেছিল নিজের প্রাণ ভোমরাকে। নির্জীব নিশ্চুপ তুলি শেষ পর্যন্ত মুখ তুলছিল। ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে কণ্ঠে বিস্ময় নিয়ে প্রশ্ন ছুড়েছিল, কোথায় এসেছি আদ্র? তোমার ছোট্ট সংসারে। তুলির চোখে জানার কৌতূহল বেড়ে গেল। সংসার শব্দটা তুলি বোঝে, 18 বছর বয়সে এতটা অবুঝ না সে। এটা কি আদ্র আরেকটা বাসা? প্রশ্নটা মনে না রেখে করে বসলো। এটা আপনার বাসা? আদ্র কলিং বেল চাপতে চাপতে ছোট করে হ্যাঁ বোধক শব্দে সম্মতি জানালো। তুলি হতম্বেল হয়ে বলল, আরেকটা বাসা কেন? আপনি কি আলাদা থাকেন আদ্র? ফ্ল্যাটটা আমার দাদা আমার 20তম জন্মদিনে উপহার দিয়েছিলেন। তুমি একেবারে ঢাকা শহর আসার আগের রাত পর্যন্ত আমি এখানেই থাকতাম। তুলি চমকালো। পরিবার এত নিকটে থাকা সত্ত্বেও আদ্র বিচ্ছিন্নভাবে থাকতো? চমকিত স্বরে প্রশ্ন করলো, কেন ডাক্তার সাহেব? আদ্রর মুখে গম্ভীরতা ছেয়ে গেল। শক্ত কণ্ঠে জবাব দিল, সময়টা উত্তর দেবার নয়, কোনো এক সময় প্রশ্ন না করতে উত্তর পেয়ে যাবে। জানি না সেদিন তোমার রিয়াকশন কেমন হবে, তবে এইটুকু মস্তিষ্কে চিরকাল ধারণ করে রাখবে, তোমার জন্ম শুধুই আমার জন্য। বিরক্তিতে মুখটা আরো গম্ভীর হয়ে উঠল আদ্রর। অনবরত কলিং বেল চেপে যাচ্ছে। তুলে সূক্ষ্ম নিঃশ্বাসটা ছেড়ে ভয়টা চেপে রাখার চেষ্টা চালালো। আদ্র কিছু কিছু কথায় ভীষণ ভয় অনুভব হয় তার। এত রহস্যময় কথা কেন বলেন আপনি আদ্র? মনে মনে বিড়বিড়িয়ে তুলি আদ্রর কাছ থেকে কিছুটা সরে এলো। মুহূর্তে বলিষ্ঠ হাতে টেনে এনে বাহুতে আবদ্ধ করে নিল আদ্র। আকস্মিক টানে তুলে শ্বাস ফেলতে ভুলে গেল। আদ্রর বুকে কপাল ঠেকিয়ে বড় বড় শ্বাস ফেলতে লাগলো। বুকে উষ্ণ গরম নিঃশ্বাসে উপস্থিতি আদ্রর শির দ্বারা বেশ শীতল স্রোত গড়িয়ে গেল। চোখ বুজে নত হয়ে তুলির চুলের ভাঁজে অদর্যগোল ছুঁয়ে দিল গাঢ়ভাবে। নিমেষে কর্ণকুহরে প্রতিধ্বনিত হলো, আমার নিঃশ্বাস ভারী হয়ে আসছে ডাক্তার সাহেব। আদ্র থমকালো। হৃদয়ের তোলপাড় তীব্র থেকে তীব্রতর হলো। খানিকক্ষণ স্তব্ধ থেকে ক্ষীণ স্বরে বলল, ভয় পাচ্ছ? না, তবে আমার হার্টবিট বেড়েই চলেছে ডাক্তার সাহেব। আদ্র নিমেষে চেয়ে থাকলো তুলির দিকে। মেয়েটাকে ঝাপটে নিজের মাঝেই মিশিয়ে নেওয়ার প্রবল বেহায়াপনায় জেগে উঠল। কেন এত সহজে মেয়েটা ব্যক্ত করেছে সবকিছু? আদ্র সহ্য হয় না, একদম সহ্য হয় না দূরত্ব। তবুও পরিস্থিতি বিবেচনা করে তুলির মাথায় হাত বুলিয়ে সোজা করে দাঁড় করালো। তুলি দরজার দিকে তাকিয়ে বলল, ভেতরে কি কেউ আছে? কে? তুলির প্রশ্নের উত্তর দেওয়ার আগেই দরজা খুলে গেল। দরজার সামনে পায়েলকে দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল তুলি। ঝাপটে ধরলো পায়েলকে। পায়েলও তুলিকে জড়িয়ে ধরে বলে উঠল, ফাইনালি আবারও তোমাকে দেখার সুযোগ হলো কিউটি। তুলি আলতো হাসলো। আদ্র উগ্র মেজাজে পায়েলকে উদ্দেশ্য করে বলল, তোদের এতক্ষণ লাগে দরজা খুলতে? 10 মিনিট যাবত দাঁড়িয়েছিলাম। পায়েল, তোর গাইনোকোলজিস্ট হওয়ার চেয়ে কানের ডাক্তার হওয়া উচিত ছিল। ভরকে গেল পায়েল। রাগে ফুঁসতে ফুঁসতে বলে উঠল, তুই আমাকে বকছিস আদ্র? সব দোষ তো অন্তুর। এক তো তোর বাসার দুটো রুমই সাউন্ড প্রুফ, তার উপর অন্তু হারামিটা আমাদের কানে হেডফোন গুঁজে দিয়েছিল। লাউড স্পিকারে গান বাজিয়ে কি জন্য একটা গেমস খেলার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। ব্রো কিঞ্চিত কুচকালো আদ্র। ভিতরে ঢুকতে ঢুকতে বলল, বাচ্চাদের মতো গেম খেলা বন্ধ হবে কবে তোদের? তেতে উঠল পায়েল। তাচ্ছিল্য স্বরে বলল, আমরা না হয় বাচ্চা, তুই তো বুইড়া। তুই বুইড়া হয়ে বাচ্চা বিয়ে করলি। আমরা গেমস খেললে দোষ, আর তুই বাচ্চা বিয়ে করেও নির্দোষ। আমার বউ 18 বছরের কিশোরী, বাচ্চা না। চোখ কটমট করে তাকালো পায়েল। আদ্র ভাবলেশহীন ভাবে সোপায় গা এলিয়ে দিল। তুলি মিটমিটি করে হাসছে পায়েলের অভিব্যক্তিত্বে। কান্না কান্না স্বরে বলে উঠল পায়েল, জানো তুলি, এই ছেলেটার সাথে আমরা কখনোই কথায় পেরে উঠিনি। আমাদের প্রফেসর সহ যুক্তিতে হার মানতো এই ছেলেটার সাথে। অত্যন্ত মেধাবী বলে কথা। দেখবে এই মেধা দিয়ে তোমার জীবনটা ছারখার করে দিবে। আচ্ছা তুলি, তুমি থাপ্পড় খেয়েছো? প্রশ্নটা কর্ণপাত হতেই তুলি প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করলো পায়েলের দিকে। পায়েল তুলির চাহনির মানে বুঝতে পেরে হাই হুতার স্বরে বলল, তুমি বোধহয় আদ্রর কাছে ঘেঁষা প্রথম মেয়ে যার গালে আদ্র শক্ত হাতের প্রলেপ পড়েনি। ডাক্তার সাহেব তোমাকে ভালোবাসে বলে কথা, নয়তো কলেজের কত। আদ্র দ্রুত বেগে উঠে এসে তুলিকে টেনে নিজের কাছে বসালো।
সোফায় ফের মাথা এলিয়ে ক্লান্ত ভঙ্গিতে আওড়ালো। মাথা টিপে দাও তো বউ। পায়েল হা করে চেয়ে রইল। আজকে আদ্র আর মেডিকেল কলেজের জীবনের আদ্র মাঝে বিস্তার পারাক অনুভব করলো, তাই কিছু কথা চেপে রাখাই ছিল। তুলিকে কতটা চায় তা পুরোপুরি না বুঝলেও কিঞ্চিত স্পষ্ট পায়েলের কাছে। পায়েলের মনে একটা কথায় উদয় হলো, মানুষের ভালোবাসা দেখতেও ভালো লাগে। তুলির ভাবান্তর দৃষ্টি অন্তুর দিকে, মন শুধু বলছে অন্তুর কথার প্রেক্ষিতে পায়েলের চোখে জল কেন এলো। আর অন্তু কি শুধু খেলার জেতার জন্য একতরফা ভালোবাসা সম্পর্কে বানিয়ে বলল, নাকি গোপনেও ছিল সত্যতা? এতক্ষণ ধরে একটা খেলা খেলছিল ওরা। খেলাটা এমন ছিল, সবাই এক একটা চিরকুট তুলবে, যার চিরকুটে যে টপিক লেখা থাকবে তা নিয়ে বাস্তব অবাস্তব মিলিয়ে কয়েকটা বাক্য বলতে হবে। কেন যেন তুলির কাছে অন্তুর বলা প্রত্যেকটা বাক্য বাস্তব মনে হয়েছে। বাক্যগুলো শুনে তুলির বুকে চিনচিন ব্যথা হচ্ছে। তাহলে অন্তুর বেদনা হয়তো পাহাড় সম, নয়তো আকাশের ন্যায় বিশাল। ভেতর থেকে বেদনা মিশ্রিত দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কেন হৃৎপিণ্ডে গোপন প্রকোষ্ঠে লুকিয়ে থাকা ব্যথা সবাই হাত বাড়িয়ে ছুঁতে পারে না। তুলি অতি স্বর্ণপর্ণী লোকচক্ষু লুকিয়ে আদ্র এক হাত চেপে ধরল শক্ত করে। কেঁপে উঠল আদ্র। চোখের ইশারায় কি হয়েছে বুঝাতেই তুলি মাথা নাড়িয়ে কিছু না বুঝালো, আর মনেই আওড়ালো, আপনার সাথে দূরত্বের চেয়ে মরণ আমার জন্য শ্রেয়। কেন কিছু কিছু মানুষের ভালোবাসা অপ্রকাশিত রয়ে যায় প্রতিটা মুহূর্তের মৃত্যু যন্ত্রণা অনুভব করার জন্য? শরতের সূর্য উদয় হয়ে আলোক রশ্মি ছড়িয়ে দিচ্ছে চারদিকে। এক গুচ্ছ রশ্মি জানালা দিয়ে উপচে এসে ছুঁয়ে দিচ্ছে তুলির ঘুমন্ত মায়াবী মুখশ্রীতে। আখি পল্লব কুচকে নিল তুলি। অধর কোণে স্ফুটিত হলো ক্ষীণ হাসির রেখা। আর মোড় ভেঙে উঠে বসলো। শরীরটা কেমন মেজমেজ করছে। আলসেমি কাটিয়ে ধীরস্থ গতিতে ছোট ছোট কদম ফেলে বারান্দায় এলো সে। পরনে গায়ে পিঙ্ক টি শার্টটা কিছুটা এলোমেলো। ঘুমের দাপটে চোখ দুটো ফুলো ফুলো। লম্বা কেশ পিঠময় ছড়িয়ে আছে। খোলা বারান্দায় দাঁড়িয়ে চোখ বুজে ভোরের শুদ্ধ নির্মল বাতাস নিজের মাঝে শুষে নিল তুলি কিছু সেকেন্ড ব্যয় করে। কর্ণে প্রবেশ করলো সুদূর হতে এক নাম না জানা পাখির কুঞ্জন। ইট পাথরের চাকচিক্যময় শহরে পাখির ডাক তুলির নিকট এক অতীব মিষ্টি সুর মনে হলো। হৃদয়টা জুড়িয়ে গেল নিমেষেই। ডাগর ডাগর আখি মেলে তুলি বারান্দায় ঝুলিয়ে রাখা খাঁচাটার দিকে তাকালো। চেয়ে রইল অপলক। খাঁচায় বন্দি পায়রা জোড়া আজ কেমন নিষ্প্রভ। জড়সড় হয়ে বসে আছে পায়রা দুটো। একটু অপরের সাথে গা মিলিয়ে উষ্ণতা কুড়াতে ব্যস্ত ওরা। কপালে ভাঁজ পড়ল তুলির। অন্যদিন একাধারে ডাকতে থাকে ওরা, আজ ডাকছে না কেন? ঠান্ডা লাগছে বুঝি? কই, এখন তো বর্ষা নেই, বর্ষা নেই। বিশাল আকাশ পানি চাইল তুলি। বর্ষার নিবিড় ঘনঘটা অপসরিত হয়ে আকাশ নির্মল হয়ে উঠেছে। এক দলা শুভ্র উড়ন্ত মেঘ নীলচে আকাশে উড়ে বেড়াচ্ছে। তুলির কাছে মনে হলো শরতের সাদা মেঘবর্তী আকাশ যেন এক বিশাল সামিয়ানার মতো। আকাশের থেকে মুখ ফিরিয়ে তুলি পুনরায় দৃষ্টি নিবদ্ধ করলো পায়রা জোড়ার দিকে। এ কি, আগের চেয়েও গভীরভাবে সেটে বসে আছে দুজন। কিছুক্ষণ চিন্তিত ভঙ্গিতে চেয়ে থেকে তুলির মুখটা কেমন লাল আভায় চেয়ে গেল। বিড়বিড় করে বলল, সময় এখন তোদেরই। মাসখানেক ধরে বিবাহিত হয়েও আমি সিঙ্গেল। আমার জামাই একটা নিষ্ঠুর। কি হয় মাঝে মাঝে একটু একটু আদর করলে, নিজের বাহুতে জায়গা দিলে। তোদের প্রেম দেখে আমার প্রেম পাচ্ছে, ভীষণ রকমের প্রেম পাচ্ছে। মন হিংসায় জ্বলে পুড়ে আংরা আংরা হয়ে যায়। সুদর্শন সেই যুবককে দেখিয়ে বলতে ইচ্ছে হচ্ছে, মাঝে মাঝে নিজের উষ্ণতায় আমায় বিমোহিত করলেই তো পারেন। খয়েরি রাঙা ঠোঁট দুটো আমার ওষ্ঠে একটুখানি ছুঁয়ে দিলেই তো পারেন। নিজস্ব অভিব্যক্তিতে থমকে গেল তুলি। লজ্জা ছড়িয়ে গেল দেহের সর্বাঙ্গে। কি বলল তার বেহায়া মন? যদি আদ্র শুনে ফেলতো। হিংসের চোটে খাঁচাটা নেড়ে পায়রার জোড়াকে আলাদা করাই লেগে পড়লো। নিজেকে ধিক্কার দিতে দিতে আওড়ালো, ছি ছি তুলি, তুই দিন দিন বড় হচ্ছিস, সেই সাথে চরম লেভেলের অসভ্য হচ্ছিস। ডাক্তার সাহেব শুনলে কি হতো? একটা বারও কল্পনা করেছিস? শাস্তি দিত না তোকে? আচ্ছা, কি শাস্তি দিতেন? কল্পনার জগতে শাস্তি কল্পনা করতে মগ্ন হলো তুলি। গভীর এক শাস্তি মাথায় আসতেই তুলির বুক টিপ টিপ করতে লাগলো। রোমে যেতে যেতে দ্বাদস্থ কণ্ঠে বলল, অসভ্যতার লেভেল ছাড়িয়ে যাবি একদিন তুই তুলি। নিজেকে শুধরা।
শুভ্র রঙের একটা 3 পিস গায়ে জড়িয়ে তুলি খালি পায়ে হেঁটে চলেছে ঘাসের উপর দিয়ে। তার পদলি গভীরভাবে ছুঁয়ে দিচ্ছে ঘাসগুলোকে। আর যেন ঘাসগুলো ধন্য। শহরের অহংকারী মানুষগুলো কি খালি পায়ে তুলির মতো করে স্পর্শ বুলিয়ে দেয় ঘাসগুলোতে? দেয় না তো। দিলে তাদের পা নষ্ট হয়ে যাবে না? তুলির মতে জুতো পরে হেঁটে ব্যস্ত মানুষের জনেরা নাজেহাল করে ছেড়েছে এদের অবস্থা। আজ শরতের শিশিরের ছোঁয়ায় প্রাণ ফিরে পেয়েছে। গাছের ওপর সঞ্চিত শিশির বিন্দুকে তুলি কাছে রূপালী মুক্তার মতো মনে হচ্ছে। সর্বত্র শুভ্র ও নাতিশীতোষ্ণ অবস্থায় বিরাজমান। তুলির গলায় জড়ানো লম্বা ওড়নায় কার্নিশে শিশির বিন্দুতে ছুঁয়ে ছুঁয়ে ভিজে যাচ্ছে। তুলির সেদিকেই খেয়াল নেই। তার একমাত্র লক্ষ্য আদ্রদের অর্থাৎ শ্বশুর বাড়ির পেছনে থাকা বড় শিউলি ফুল গাছটা। শরতের আজ করতে পেরে তুলি নিজেকে ধরে রাখতে পারেনি। ছুটে এসেছে শিউলি ফুলের টানে। গ্রামের চেয়ারম্যান বাড়ির পাশে একটা শিউলি গাছ আছে। শরতের আগমন ঘটলে মর্মিতার সাথে ছুটে যেত ফুল কুড়াতে। আমিনের সাথে ছাদে উঠে 1 মাস আগে বাড়ির শিউলি গাছটা দেখছিল। আদ্রদের বাগানের এক পাশে দুর্বা ঘাসে ডিঙিয়ে তুলে সবার আড়ালে শিউলি তলায় হাজির হলো। ঘাসের ওপর চাঁদের ন্যায় বিছিয়ে আছে শুভ্র শেফালি। উৎপন্ন হয়ে উঠল তুলির মন। হাতে জুতো জোড়া এক পাশে রেখে খুশিতে গদগদ হয়ে ফুল কুড়িয়ে ওড়নায় রাখতে লাগলো। হাত বাড়িয়ে আরো একটা ফুল নিতে গিয়ে নিজের শ্যামবর্ণের হাতের পাশে উজ্জ্বল পর্ষা বলিষ্ঠ এক হাতের দিকে দৃষ্টি স্থির হলো। নিস্তেজ স্তব্ধ হয়ে পড়ল তুলি। ভয়ার্ত চোখে হাতটা অনুসরণ করে মানুষটার দিকে দৃষ্টি নিবদ্ধ করতেই প্রগাঢ় কম্পনে কেঁপে উঠল তুলির হৃৎপিণ্ড। চোখ দুটো জুড়িয়ে গেল মুগ্ধতায়। সাদা পাঞ্জাবি পরেছে আদ্র, হাতা গোটানো। অনায়াসে লোম গুলো ভেসে উঠছে তুলির চোখের পাতায়। শুভ্র গায়ের রং, শুভ্র পাঞ্জাবি, লোমশ হাত। তুলির ভেতরটা কাঁপছে, গলায় শুষ্কতা অনুভব করছে। অথচ আদ্র ভাবলেশহীন ভাবে ফুল কুড়িয়ে ভরে দিচ্ছে তুলির ওড়নাতে। তুলি হতভম্ব হয়ে নিষ্পলক মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। আদ্র একে একে সবগুলো ফুল কুড়িয়ে দিয়ে উঠে দাঁড়ালো। তুলির চেহারাতে দৃষ্টি বুলি স্মিত হেসে উঠে দাঁড়ানোর ইশারা করলো তুলিকে। বাধ্য মেয়ের মতো উঠে সোজা হয়ে দাঁড়ালো তুলি। নীল বর্ণী চোখের মাদকতায় হারিয়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে আবেগী মন। এত সুন্দর পুরুষ, এত সুন্দর বুঝি ছেলেরা হয়? তুলি নিজেকে তুচ্ছ মনে হচ্ছে। এত সুন্দর এক পুরুষের রূপের কাছে তার রূপ খুবই পানছে। ছেলেরা নাকি মেয়েদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। কই, তুলি নামক শ্যামবতীর তো এক যুবকের দিক থেকে চোখ ফেরানোর দায় হয়ে পড়েছে। আদ্র কিছুটা কাছে এসে দাঁড়াতেই শীতল স্রোত বয়ে গেল তুলির সারা শরীর জুড়ে। মিষ্টি একটা গান নাকে এসে ঠেকলো। এটা কি শিউলির গান নাকি আদ্রর শরীরের? বুকের দুপপুকানির শব্দ নিয়ে লজ্জিত ভঙ্গিতেই বলল, আপনাকে স্নিগ্ধ লাগছে আদ্র। শুধুই মেয়েদের হৃৎস্পন্দন অস্বাভাবিকভাবে হয়ে পড়ে প্রিয় মানুষটার সান্নিধ্যে। ছেলেদেরও হয়। তার প্রমাণ স্বয়ং আদ্র। প্রাণ প্রিয় তোলার এক বাক্যে স্তম্ভিত সে। পরক্ষণে হাত বাড়িয়ে অতি সযত্নকারী তুলিকে কাছে টেনে নিল। হক ছকিয়ে গেল তুলি। খেয়াল হলো মুগ্ধতার মোহজালে আটকে কতটা বেহায়া হয়ে পড়েছে। হলেই বা কি, হাত স্পর্শ করে শরীরের রন্ধে রন্ধে শিহরণ জাগিয়ে তোলা সুদর্শন মানুষটা তো তার স্বামী। নত মস্তিষ্কে কানের ললিতে ভেজা উষ্ঠের স্পর্শ পেতেই বিমূঢ় হয়ে গেল তুলি। এক হাতে আঁকড়ে ধরা ফুল ভর্তি ওড়নাটা পরতে নিলেই আদ্র গা টেনে ওড়নাটা নিজের হাতে নিয়ে নেয়। লজ্জায় আড়ষ্ট হয়ে গেল তুলি। সাথে সাথে পেছন ফিরে গেল। আদ্র নির্লুপ্তভাবে ওড়নাটা একটু ঢিল করে গিট্টু মেরে দিল, যেন ফুলগুলো পড়ে না যায়। পিছন থেকে পিছলে সরিয়ে ডাকলো, তুলা, এদিকে ফিরো। তুলি লজ্জায় আরো জড়সড় হয়ে দাঁড়ালো। কিছুতেই ফিরবে না সে। পিছন থেকে হাত বাড়িয়ে আমতা আমতা করে বলল, আমার ওড়নাটা দিন। বেয়াদব মেয়ে, বরের কথা অমান্য করো। দিব না। তুলি অবাকের শীর্ষ পর্যায়ে পৌঁছে গেল। সে তো বেয়াদবি করেনি, বরং লজ্জা পাচ্ছিল। মাথা তুলে ফিরতে যাবে, তখনই আদ্র দ্রুত বেগে সামনে এসে উপস্থিত হলো। খানিকক্ষণ নীরব থেকে বলল, টি শার্ট প্লাজো পরে বারান্দায় দাঁড়ালে প্রবলেম নেই, অথচ বরের সামনে ওড়নাবিহীন উপস্থিত থাকতেই তোমার পাকাপাকাপি শুরু। তুলি চস্কিত নয়নে চাইল। এক রাজ বিস্ময়ে সে জমালো চোখে
তার মানে আদ্র দেখে ফেলেছে। লজ্জায় অন্যদিকে চাইতে আদ্র নেশা মিশ্রিত স্বরে বলে উঠল, তুমি যখন হাত উঁচিয়ে পায়রাদের সাথে বকবক করছিলে তখন গেঞ্জি উপরে উঠে দৃশ্যমান ছিল তোমার কোমর, ইচ্ছে হয়েছিল। তুলি আর দাঁড়াবার শক্তি নেই। এইটুকু শুনেই হাত পা কাঁপছে তার। কেটে পড়ার আগেই নিজেকে শূন্যে অনুভব করলো সে। আদ্র পাঞ্জাবিটা শক্ত করে আঁকড়ে ধরলো, কাঁপা কাঁপা কণ্ঠে উচ্চারিত করলো, কি করছেন? চুপ থাকো। আদ্র গম্ভীর কণ্ঠে চুপসে গেল। বাগান পেরিয়ে বাড়ির ড্রয়িং রুমে আসতেই তুলি সতর্ক নয়নে চারপাশে দেখতে লাগলো, যদি কারো নজরে পড়ে যায়। আদ্রকে ভয়ে বলতেও পারছে না। খালামণিতেও সকাল সকালেই উঠে যায়। তুলি লজ্জায় রেশ, ভয়ার্ত চাপ কাটাতে আদ্র সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলল, বাবা মা আমরিন সকালেই পার্কে গেছে মর্নিং ওয়াকের জন্য। তুলি চিন্তামুক্ত হলো। আদ্র রুমে এনে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দিয়ে ওড়না থেকে ফুলগুলো একটা জায়গায় রাখলো। ড্রয়ার থেকে একটা বক্স বের করে তার থেকে সুই সুতা বের করলো। তুলির চোখে অবাকতার চাপ দেখা গেল। গভীরভাবে পর্যবেক্ষণ করতে লাগলো আদ্র কর্মকাণ্ড। সুতোয় ফুলগুলো গেঁথে একে একে কয়েকটা মালা বানিয়ে ফেললো আদ্র। তুলির কাছে এসে হাতে গলায় মাথায় শিউলি ফুলের মালা পরিয়ে দিল নিজ হাতে। বিস্ময়কর দৃষ্টিতে তুলি আয়নায় নিজেকে দেখার চেষ্টা চালালো, কিন্তু তা হতে দিল না আদ্র। কোলে তুলে বিছানায় বসিয়ে দিয়ে তুলির সামনে বসে পড়লো। সাদা শুভ্র ওড়নাটা জড়িয়ে দিল তুলির মাথায়। বউ লাগছে তুলিকে। স্নিগ্ধ এক শুভ্র বধূবেশে কন্যা যেন আদ্রর হৃদয় দুয়ারে দাঁড়িয়ে রয়েছে। একটু আপনার হৃদয়ের গহীনে স্পর্শ করার অনুমতি দিবেন ডাক্তার সাহেব? গলা প্রায় শুষ্ক হয়ে উঠল আদ্রর। তুলির নত চিবুক এক আঙ্গুলে তুলেই বলল, তোমার নিজেকে দেখতে হলে আমার চোখে চোখ রাখতে হবে তোলা, কারণ সর্বদা তুমি আমার চোখে নিজেকে মোহনীয় রূপে আবিষ্কার করবে। তুলি নির্নিমেষ ঘোরে আটকা পড়ল। তীর তীর করে কাঁপতে লাগলো উষ্ঠযোগল। ছোট্ট হৃৎপিণ্ডে বেসামাল স্পন্দন আদ্র কান পর্যন্ত পৌঁছাচ্ছে। নিজেকে আর ধরে রাখতে পারল না আদ্র। অধর ছুঁয়ে দিল তুলির কম্পনরত উষ্ঠে। মুহূর্তেই তুলির পুরো দুনিয়া থমকে গেল। তার ডাক্তার সাহেবের প্রথম গভীর স্পর্শে কেঁপে উঠল তার বক্ষস্থল। কয়েক সেকেন্ড পর আদ্র উষ্ঠ ছেড়ে দিতে ঘন ঘন শ্বাস নিল। আর চোখে দেখলো আদ্র শুয়ে পড়েছে। কোন রকম লজ্জা মিশ্রিত মুখ লুকিয়ে চলে যেতে নিলে হাতে টান পড়লো। শোনা গেল আদ্রর শান্ত স্বর, তুলি লজ্জা পাচ্ছ? তুলি কিংকর্তব্য বিমূঢ়। আদ্রর প্রশ্নের দ্বিগুণ লজ্জায় রাঙা হয়ে উঠল গাল। কোথায় লুকোবে সে এই লাল হয়ে যাওয়া মুখ? তুলি জটপট পিছন ফিরল। এক প্রকার হামলে পড়লো আদ্রর বুকে। কিঞ্চিত ব্যথায় আহ করে উঠল আদ্র। আমলে নিল না তুলি। আদ্রর বুকে মুখ লুকাতে ব্যস্ত হয়ে পড়লো। কি সাংঘাতিক ব্যাপার! লজ্জা লুকাতে লজ্জা বাড়ানোর জায়গাতে হামলে পড়লো বেচারি। তুলি মনকে শোধালো, এটা আমার শান্তির স্থান। আদ্র তুলিকে টেনে আরেকটু ওপরে নিয়ে এলো আর বলল, দূরত্ব আর সহ্য হচ্ছে না তুলি। তুমি কেন এলে সেদিন আমার চোখের সামনে? আসলেই যখন, সাথে কেন এত শর্ত? কেন দূরত্ব তোমার আমার মাঝে? খুব শীঘ্রই নিয়ে আসবো তোমাকে। পারবো না কোনো শর্ত সহ্য করতে, মানতে। এত সহ্য শক্তি আমার নেই। আমরিন বসে আছে তুলিদের ড্রয়িং রুমের সোফায়। পরনে তার বাসন্তী রঙের সিল্কের একটা শাড়ি। ফর্সা মুখশ্রীতে হালকা মেকআপের ছোঁয়া। 2 হাত ভর্তি কাচের লাল চুড়ি। তুলির মা এক বাটি আচার এনে রাখলো আমরিনের সামনে। আচার দেখে খুশিতে আত্মহারা হয়ে উঠল আমরিন। চুরির জনজন আওয়াজ তুলে হাত বাড়িয়ে বাটিটা নিয়ে নিল। মুখে আচার দিতে দিতে বলল, ওয়াও খালামণি, থ্যাংক ইউ সো মাচ আচারের জন্য। তোমার হাতের আচার মানেই অমৃত। এতগুলা ভালোবাসা শুধু তোমার জন্য। হাত দিয়ে দেখিয়ে বলল আমরিন। আফসানা হেসে উঠল। আমরিনের দিকে চেয়ে চিন্তিত ভঙ্গিতেই বলল, দেখলি তো, মেয়েটা এখনো দরজা মেলল না। এত ধাক্কালাম, কিন্তু কোনো খবর নেই। বিয়ে হয়ে গেল, তবু বাজে পুরনো অভ্যাসটা বুঝে যাবে না। ভোরবেলা উঠবে ঠিকই, কয়েক ঘন্টা জাগ্রত থেকে সুযোগ পেলে ঘুমের দেশে তলিয়ে যাবে। তোদের বাসায় চলে গেলে তো তোর মা আমাকে 1000টা অভিযোগ করার কারণ পেয়ে যাবে। আচার খাওয়া থামিয়ে দিয়ে ফিক করে হেসে দিল আমরিন। হাসতে হাসতে বলল, মম অভিযোগ করবে তুলির ব্যাপারে? আর মানুষ পেলে না খালামণি। তুমি নিজেই জানো তোমার বোন তুলিকে চোখে হারাই। আমি তো চাই অভিযোগ করুক,
না হলে এই মেয়ে দিন দিন আরো অলস হয়ে পড়বে। ছোটবেলায় যাই একটু শাসন করতাম, এখন তো তাও পারি না। সময়ের সাথে সাথে মেয়ের প্রতি ভালোবাসাটা বেড়েই চলেছে। তোর মায়ের অভিযোগের উছিলায় একটু আধটু শাসন করার কথা ভেবেছিলাম, তা আদৌ অসম্ভব। কথার মধ্যে আমরিনের ফোনটা বেজে উঠল প্রবল শব্দ সৃষ্টি করে। পাশ থেকে ফোনটা বের করতে স্ক্রিনে ভেসে উঠল প্রিয় মানুষ। কেটে যাওয়ার আগে তড়িঘড়ি করে ফোনটা রিসিভ করে বলল, ভাবি দরজা বন্ধ করে ঘুমাচ্ছে ভাইয়া, 10 মিনিট ধরে